আসসালামু আলাইকুম। আজকে জেনারেল প্যাথোলজির আপনাদের যে টপিক সেটা সেল ইনজুরি অ্যাডাপ্টেশন। আপনারা সবাই জানেন জেনারেল প্যাথোলজি আমাদের মোট 5টা টপিক থাকে: সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, জেনেটিক্স, ইনফ্লামেশন, হিলিং অ্যান্ড হেমোডাইনামিক ডিসঅর্ডার, নিওপ্লাসিয়া। যেহেতু এখন রেসিডেন্সি বলেন, ডিপ্লোমা বলেন, পরীক্ষাগুলো আমাদের 100 নম্বরে হচ্ছে, প্লাস সেখানে সিঙ্গেল বেসড কোশ্চেন চলে এসেছে অলরেডি, আপনারা দেখেছেন। সেহেতু আমাদের কোশ্চেনের পরিমাণ কিন্তু আগে কমতেছে। আগে আমরা যেমন দেখতাম যে রেসিডেন্সিতে বা 200 নম্বরের পরীক্ষা হতো, এখন কিন্তু 100 নাম্বার। তো রেসিডেন্সি আর ডিপ্লোমার আপনি কোশ্চেন প্যাটার্নে আপনি খুব বেশি একটা কোশ্চেন আপনি ডিস্ট্রিবিউশন বলেন বা কোশ্চেন কোয়ালিটি বলেন, খুব বেশি আপনি একটা তফাৎ দেখতে পাচ্ছেন না। প্লাস আপনি সেখানে 20 নাম্বার মতো আপনি সেখানে সিঙ্গেল বেসড কোশ্চেন পাচ্ছেন। সুতরাং আমাদের প্যাথোলজি থেকে টোটাল অল ওভার প্যাথোলজি থেকে কয়টা কোয়েশ্চেন থাকতে পারে যদি 100 নম্বরের পরীক্ষা হয়? যখন আমরা দেখতাম যে 200 নম্বরের পরীক্ষা হয়েছিল, তখন ইন এন অ্যাভারেজ 30টা কোয়েশ্চেন থাকতো প্যাথোলজি থেকে। 100 নম্বরে যখন সেটা কনভার্ট হওয়া শুরু করলো রেসিডেন্সি পরীক্ষা, আগে ডিপ্লোমা পরীক্ষার সাথে যদি আপনি কম্পেয়ার করে দেখেন, প্যাথোলজি থেকে 12 থেকে 13টা কোয়েশ্চেন থাকে। তো 12 থেকে 13টা কোয়েশ্চেন থাকে। তো 12 থেকে 13টা কোয়েশ্চেনের মাঝখানে আপনার 5টা চ্যাপ্টার: সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, জেনেটিক্স, ইনফ্লামেশন, হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার আর নিওপ্লাসিয়া। যেখানে আমরা ধরে নেই বা আপনি যদি কোয়েশ্চেন পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আমরা সবাই বলে থাকি যে নিওপ্লাসিয়াটা বাল্ক অফ দি কোয়েশ্চেন ক্যারি করে। ঠিক আছে, এটা আসলে সেশন টু সেশন, কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ভেরি করে। ঠিক আছে, যেমন লাস্ট সেশনে আপনার হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকে কোয়েশ্চেনই আসে নাই, অথচ আমি যখন 2018 নভেম্বরে পরীক্ষা দিয়েছিলাম ভাই, হিলিং হেমোডাইনামিক ডিসঅর্ডার থেকে 9টা কোয়েশ্চেন এসেছিল। লাস্ট ডিপ্লোমাতে আপনার জেনেটিক্স থেকে 1-2টা কোশ্চেন এসেছে মেবি। ঠিক আছে, 2020-এর ডিপ্লোমাতে দেখবেন জেনেটিক্স থেকে 9টা কোশ্চেন এসেছে, জেনেটিক্স একটা টপিক থেকে। তো এটা আপনার সেশন কোশ্চেন টু কোশ্চেন, সেশন টু সেশন ভেরি করে। বাট অন অ্যান অ্যাভারেজ যদি 100 কোশ্চেনের পরীক্ষা হয়, এই চ্যাপ্টার থেকে আপনি 2টা হাইয়েস্ট 3টা আপনি কোশ্চেন পাবেন, 2টা হাইয়েস্ট 3টা কোশ্চেন পাবেন। তাহলে আসেন একটু আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন টপিকস পড়তে হবে। অলরেডি সেটা আপনার শীটের 1 নাম্বার পেজে দেখবেন আমি টপিকগুলো দিয়ে দিছি আপনাদের শীটে। 1 নাম্বার পেজে আমি টপিকগুলো দিয়ে দিছি যে আজকে চ্যাপ্টার থেকে বা এই শীট থেকে আপনারা কি কি পড়বেন, প্লাস কোন টপিক কি পরিমাণ ইম্পর্টেন্ট, পাশে স্টার আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর এখন আমরা একটু বোর্ডে যাব যে আজকে আমরা কি কি পড়বো এই টপিক থেকে। এই আপনি যে 5টা টপিক নিয়ে আমি কথা বললাম জেনারেল প্যাথোলজি, এটাই সবচেয়ে ছোট টপিক। এটাতে খুব বেশি জিনিস আপনার পড়ার মতো নাই, কিন্তু যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি পড়েন একদম কমন টপিক পাবেন। একদম কোশ্চেন আপনি 5টা স্টেম বলেন, যে কোনো কোশ্চেন বলেন, এই চ্যাপ্টার থেকে আপনার ফুল কমন পড়বে। আসলে আমরা একটু যাই যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক আমাদের দেখতে হবে। আচ্ছা, প্রথমেই দেখেন আমি ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করছি। একটা হলো সেল ইনজুরি, একটা হলো অ্যাডাপ্টেশন, 2টা ভাগে ভাগ করছি। তারপরে দেখেন এখানে কি করা হয়েছে। সেল ইনজুরিতে 2টা সেল ইনজুরি আছে ভাইয়া, একটা হলো রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি। ঠিক আছে, রিভার্সিবল সেল ইনজুরি 2টা টাইপ: সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ। ঠিক আছে, এই রিভার্সিবল সেল ইনজুরি ফিচার্স আপনার লাস্ট 2বার রেসিডেন্সি ছাড়া বা ডিপ্লোমা ছাড়া আপনার 16 থেকে 20 টানা এসেছে, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, টানা 5বার ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। তার মানে বুঝতেই পারতেছেন এটা আমাদের পরীক্ষার জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট। আসেন, ইরিভার্সিবল সেল ইনজুরি 2টা ভাগ আছে ভাইয়া: নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, নেক্রোসিসের যে টাইপগুলো আছে, আপনি কোয়াগুলেটিভ নেক্রোসিস বলেন, লিকুইফেক্টিভ নেক্রোসিস বলেন, কেজিয়াস বলেন, ফ্যাট বলেন, গ্যাংগ্রিনাস বলেন, এগুলার এক্সাম্পল রেসিডেন্সির জন্য ইনফিনিটিয়াস তার একটা টপিক। অ্যাপোপ্টোসিস এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ইরিভার্সিবল সেল ইনজুরি অ্যাজ এ হোল আমি ট্রিপল স্টার দিয়েছি। ঠিক আছে, লাস্ট যে রেসিডেন্সি পরীক্ষা এটাতেও কিন্তু নেক্রোসিস থেকে কোশ্চেন এসেছে, লিকুইফেক্টিভ নেক্রোসিস থেকে। তারপরে আসেন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। এই জায়গা থেকে কোশ্চেন আসে। আমি ট্রিপল স্টার দিয়েছি কারণ আপনি যদি কোশ্চেনের সংখ্যা চিন্তা করেন যে ভাইয়া এই টপিকগুলো থেকে কোন টপিক থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে, কারণ সিঙ্গেল বেসড রেসিডেন্সিতে তো চালুই করলো মাত্র, যে ভাইয়া কোন টপিক থেকে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে, সেই আনসার হলো এটা, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। বাট রিসেন্ট 3-4 বছর ধরে এই টপিক থেকে কোয়েশ্চেন আসছে না, বাট এটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, তারপর আসেন সেলুলার এইজিং। তারপর লিখেছি সেলুলার এইজিং, 1 স্টার একটা টপিক।
তারপর আসেন ফ্যাটি লিভার, দেখেন পাশে কি লিখছি, মেডিসিন ফ্যাকাল্টি। অন্য কেউ দয়া করে এটা পড়বেন না, এটা কোনো কাজে আসবে না আপনাদের, ঠিক আছে? তো ফ্যাটি লিভার অনলি ফর মেডিসিন ফ্যাকাল্টি। আচ্ছা, তারপর ফ্রি রেডিক্যাল, এটা ডাবল স্টার একটা টপিক, ফ্রি রেডিক্যাল। তারপর হলো রিপারফিউশন ইনজুরি, এটা 1 স্টার দিয়েছি। ফ্রি রেডিক্যাল ডাবল স্টার, রিপারফিউশন ইনজুরি 1 স্টার। আর দেখেন অ্যাডাপ্টেশন, সেলুলার অ্যাডাপ্টেশন 4টা, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। দেখেন এখানে কি দিয়েছি, একটা টপিক দিয়েছি ভাই ইনফিনিটি স্টার, একটা টপিক আমি দিয়েছি ইনফিনিটি স্টার। কারণ ভাই এখন আমি আগেই বলেছি, এখন আর 200 নম্বরের পরীক্ষা না, এখন 100 নম্বরের পরীক্ষা হয়, সেটা আপনি ডিপ্লোমা বলেন আর রেসিডেন্সি বলেন। তো এই সেল ইনজুরি অ্যাডাপ্টেশন চ্যাপ্টার থেকে যদি একটা কোয়েশ্চেনও আসে, যেমন লাস্ট রেসিডেন্সিতে এসেছে 2টা, এর আগে রেসিডেন্সিতে এসেছে একটা কোয়েশ্চেনও যদি আসে, সেটা আসবে এই জায়গা থেকে, একটা কোয়েশ্চেন যদি আসে। আর যদি 2টা কোয়েশ্চেন আসে, একটা এই জায়গা থেকে এসে তারপর আরেকটা এখান থেকে আসবে, বাট একটা কোয়েশ্চেন এখান থেকে আসবে আউট। অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন এখান থেকে থাকতে পারে। তো এই হলো আমাদের ক্লাসের ওভারভিউ। তো আমরা ফার্স্টে সেল ইনজুরিটা দেখব, সবার শেষে আমরা সেলুলার অ্যাডাপ্টেশন, এটা একটু দাগে দেওয়ার টপিক ভাইয়া, ঠিক আছে? যাই হোক, তো আমরা ফার্স্টে সেল ইনজুরি নিয়ে কথা শুরু করব। সেল ইনজুরি আমরা অলরেডি বলেছি ভাইয়া যে সেল ইনজুরিকে 2টা ভাগে ভাগ করা যায়, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি, ঠিক আছে? তারপর রিভার্সিবল সেল ইনজুরিকে কয়টা ভাগে ভাগ করা যায়, ইরিভার্সিবলকে কয়টা ভাগে ভাগ করা যায়, অলরেডি আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তো আপনারা আপনাদের শীটের পেজ নাম্বার 4-এ চলে যাবেন, আপনাদের শীটের পেজ নাম্বার 4-এ চলে যাবেন। পেজ নাম্বার 4-এ যখন যাবেন, তখন আপনারা এই ধরনের একটা ফ্লোচার্ট পাবেন। এই যে এই ফ্লোচার্টটা পাবেন আপনারা যখন আপনাদের শীটে যাবেন, তখন আপনারা দেখবেন আপনারা এই ফ্লোচার্টটা পাচ্ছেন। এই ফ্লোচার্টটা কিভাবে পড়বেন বা এই ফ্লোচার্টে কি পড়তে হবে, আসেন আমি একটু আপনাদের বলে দিই। এই যে ভাইয়া দেখেন, উপরে লেখা আছে রিভার্সিবল ইনজুরি, এদিকে লেখা আছে ইরিভার্সিবল ইনজুরি। এই যে এখানে একটা টার্ম আছে ভাইয়া, মেমব্রেন ইনজুরি, দিস ইজ দ্য হলমার্ক অফ ইরিভার্সিবল ইনজুরি, দিস ইজ দ্য হলমার্ক অফ ইরিভার্সিবল ইনজুরি, ঠিক আছে? আচ্ছা, এখন এই মেমব্রেন ইনজুরি, এই যে একটা ডাউনওয়ার্ড অ্যারো আছে, রিলিজ অফ লাইসোজোমাল এনজাইম, সব হলো ভাই ইরিভার্সিবল ইনজুরির ফিচার। এর লেফট সাইডে ভাই যা যা আছে, সবকিছু হলো ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। সবকিছু কি ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। আসেন আমরা একটা দুইটা পিকচারের মাধ্যমে দেখি রিভার্সিবল সেল ইনজুরি ফিচারগুলো যদি একটু সহজ করা যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের বডিতে ভাইয়া একটা আপনার অ্যাডভার্স কন্ডিশন আছে, সেটাকে আমরা বলি ইস্কেমিয়া। যদি আমাদের ব্লাড সাপ্লাই কমে যায়, তখন আমরা তাকে বলি ইস্কেমিয়া। এখন আমাদের ব্লাড ভাইয়া, ব্লাডে আছে আমাদের হিমোগ্লোবিন ক্যারি করে, একটা হিমোগ্লোবিন ক্যারি করে আপনারা জানেন 4 মলিকুল অফ অক্সিজেন। তো আমি বলি ভাইয়া কিছু, আমার হাতে এই জায়গায় ধরুন একটা অবস্ট্রাকশন হয়েছে বা কোনো প্যাথোলজি হয়েছে, যার কারণে আমার হাতটা ইস্কেমিক কন্ডিশনে আছে, ঠিক আছে? তো আমার হাতে তো ভাই ব্লাড নাই মানে সেখানে হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন যদি ভাই সেখানে না থাকে তার মানে সেখানে অক্সিজেন নেই, ঠিক আছে? কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা হিমোগ্লোবিন মলিকুল 4টা অক্সিজেন ক্যারি করছে। তাহলে যেহেতু সেখানে হিমোগ্লোবিন নেই, তার মানে অক্সিজেন নেই। তাহলে আমি এটা বলতে পারি, যদি কোনো ভাইয়া এরিয়া, অর্গান, সাইট, যে কোনো সাইট যদি আপনার ইস্কেমিক থাকে, সাবসিকুয়েন্টলি সেই সাইটটা আপনার হাইপোক্সিক হয়ে যাবে, যেহেতু ব্লাড নাই ভাই, সেখানে অক্সিজেনও যেতে পারছে না। তাহলে এই ইস্কেমিক কন্ডিশনে অথবা হাইপোক্সিক কন্ডিশনে আমাদের বডি ভাইয়া রিভার্সিবল সেল ইনজুরিতে চলে যায়। এই ইস্কেমিক কন্ডিশনে, হাইপোক্সিক কন্ডিশনে আমাদের বডি ভাইয়া রিভার্সিবল সেল ইনজুরিতে চলে যায়। এখন এই কথাটা আমি কেন বললাম আপনাদের, দেখবেন আপনাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসছে ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। আজকে ভাই আমি চেষ্টা করব সবগুলা কোয়েশ্চেন দেখানো, কিন্তু হয়তোবা পসিবল হবে না, কিন্তু আমি চেষ্টা করব 90 to 95% কোয়েশ্চেন যেটা আপনাদের প্রিভিয়াস ইয়ার এসেছে, আমি আজকে ক্লাসের মাধ্যমে আপনাদের সেটা সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? যাতে আপনাদের যখন আপনার লাস্ট আউটটা খুলবেন, আপনাদের কোনো কোয়েশ্চেন যাতে আপনাদের অপরিচিত না লাগে, ঠিক আছে? আচ্ছা, তো হাইপোক্সিক কন্ডিশনে, ইস্কেমিক কন্ডিশনে কি হচ্ছে, রিভার্সিবল সেল ইনজুরি হচ্ছে। তো আপনারা পরীক্ষায় দেখবেন কোয়েশ্চেন আসছে ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি, ফিচার্স অফ হাইপোক্সিক সেল ইনজুরি, হ্যাঁ, ফিচার্স অফ ইস্কেমিক সেল ইনজুরি। আপনার আনসার কিন্তু সেম, কারণ হাইপোক্সিয়াতে, ইস্কেমিয়াতে কোন সেল ইনজুরি হয়, রিভার্সিবল সেল ইনজুরি। এখন দেখেন, এই আমাদের বডির এনার্জি প্রোডাকশনের মেইন সাইট হলো ভাই মাইটোকন্ড্রিয়া কি করে, এই যে এনার্জি প্রোডাকশন করে ইন দি ফর্ম অফ এটিপি, ঠিক আছে? এই যে মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোডাকশন করে ইন দি ফর্ম অফ এটিপি, এই প্রসেসটা হয়ে থাকে
অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে। আপনারা আমি জানি না আপনাদের ইতিমধ্যে আপনারা বায়োকেমিস্ট্রি ক্লাস করেছেন কিনা, যদি বায়োকেমিস্ট্রি ক্লাস করে থাকেন বিশেষ করে মেটাবলিজম, আপনারা দেখবেন গ্লাইকোলাইসিস থেকে আমরা এটিপি পাচ্ছি, টিসিএস সাইকেল থেকে আমরা এটিপি পাচ্ছি, বাই দি প্রসেস অফ ওই যে রেসপিরেটরি চেনে যায়, তারপর এই যে অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে আমরা কি পাচ্ছি ভাইয়া, এটিপিটা পাচ্ছি। তো এই হাইপোক্সিক কন্ডিশনে ইসকেমিক কন্ডিশন আমাদের কি হচ্ছে ভাইয়া, এই যে মাইটোকন্ড্রিয়া এটিপি প্রোডাকশনটা ভাইয়া ফল ডাউন করছে। মাইটোকন্ড্রিয়াতে যেহেতু অক্সিডেটিভ ফসফোরিলেশনটা ফল ডাউন করছে, যার ফলে আপনার কনসিকুয়েন্সে কি হচ্ছে ভাই, এটিপি প্রোডাকশনটা ফল ডাউন করছে। এই যে এটিপি প্রোডাকশন ফল ডাউন হওয়ার ফলে যা যা হয় সেটা হলো ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। তাহলে দেখেন একই কোয়েশ্চেন দেখবেন আপনাদের পরীক্ষায় 4 ভাবে আসছে, ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি, ফিচার্স অফ ইসকেমিক সেল ইনজুরি, ফিচার্স অফ হাইপোক্সিক সেল ইনজুরি, ফিচার্স হুইচ রেজাল্ট এজ এ কনসিকুয়েন্সেস অফ এটিপি ডিপ্লেশন। একই জিনিস ভাই, একই জিনিস। আসেন দেখি তাহলে রিভার্সিবল সেল ইনজুরি বা ফিচার্স কি, হাইপোক্সিক সেল ইনজুরি ফিচার্স কি, ইসকেমিক সেল ইনজুরি ফিচার্স কি, এটিপি ডিপ্লেশনের ফিচার্স কি। আমাদের বডিতে ভাই একটা পাম্প আছে যার নাম হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, ঠিক আছে। এই পাম্পটা ভাইয়া মেনটেন করে হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এই পাম্পের ক্যারিয়ার প্রোটিনের নাম হলো ভাইয়া সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, ঠিক আছে। সে এই পাম্পটা মেনটেন করতেছে, ঠিক আছে। এই পাম্পটা মেনটেন করতেছে মানে কি, সোডিয়াম পটাশিয়াম এস কি কাজ করতেছে, কারণ যেহেতু সে রেগুলেটরি প্রোটিন ভাইয়া, সে এই পাম্পের ফাংশনটা করতেছে। ফাংশনটা কি ভাইয়া, এই পাম্পের ফাংশন হলো ইফ্লাক্স অফ সোডিয়াম, ইনফ্লাক্স অফ পটাশিয়াম। সেলের বাইরে যাবে আপনার সোডিয়াম, সেলের ভিতরে আসবে কে, পটাশিয়াম, ঠিক আছে। এই 3টা সোডিয়াম বাইরে যাবে, 2টা পটাশিয়াম ভিতরে আসবে। সংখ্যা এখানে আমাদের ইম্পর্টেন্ট না ভাইয়া, ঠিক আছে। আমাদের ইম্পর্টেন্ট হলো সোডিয়াম সেলের বাইরে যাচ্ছে, পটাশিয়াম সেলের ভিতরে আসতেছে। বাট এখানে কি হচ্ছে ভাইয়া, যেহেতু এটিপিটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নাই আমার বডিতে এখন রিভার্সিবল সেল ইনজুরির কারণে বা হাইপোক্সিক কারণে, সুতরাং সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর পরিমাণটাও কমে গেছে। যেহেতু ভাই এটিপি নাই, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস আসবে কোত্থেকে? যেহেতু সোডিয়াম পটাশিয়াম এটিপিএসটা কমে গেছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিকমতো ফাংশন করতে পারবে না ভাই, সোডিয়াম পটাশিয়াম পাম্প ঠিকমতো ফাংশন করতে পারবে না, যার কারণে সোডিয়ামের ইফ্লাক্স হবে না, পটাশিয়ামের ইনফ্লাক্স হবে না। সোডিয়াম সেলের বাইরে যেতে পারবে না, পটাশিয়াম সেলের ভিতরে আসতে পারবে না, জাস্ট ফাংশনটা আপনার কি হবে, ইম্পেয়ার হবে। তার মানে সোডিয়াম সেলের ভিতরেই থাকতেছে আপনার, পটাশিয়াম সেলের বাইরেই থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সোডিয়াম যখন সেলের ভিতরে থাকবে, সোডিয়াম সাথে থাকবে ওয়াটারকে নিয়ে, ক্লোরাইডকে নিয়ে, ক্যালসিয়ামকে নিয়ে। তো সোডিয়াম এদেরকে নিয়ে আপনার সেলের ভিতরে আছে। তাহলে সেলের ভিতরে রিভার্সিবল সেল ইনজুরিতে ইন্টারসেলুলার একুমুলেশন হচ্ছে কার ভাইয়া, সোডিয়াম, ওয়াটার, ক্যালসিয়াম, ক্লোরাইড, এদের আপনার কি হচ্ছে, ইন্টারসেলুলার একুমুলেশন হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি। এখন ভাইয়া যদি সোডিয়াম ওয়াটার ইন্টারসেলুলার একুমুলেশন হয়, তাহলে আপনার কি হবে, ওয়াটার ডিপোজিশনের কারণে কি হচ্ছে আপনার, সেলুলার সোয়েলিং হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস হবে আপনার দেখবেন হাইড্রোপিক চেঞ্জ। এখন ভাইয়া বলতে পারেন যে ভাইয়া হাইড্রোপিক চেঞ্জ মানে কি? ভাইয়া হাইড্রো মানে ভাইয়া ওয়াটার, পিক চেঞ্জ মানে কি, ওয়াটার ডিপোজিশনের ফলে চেঞ্জটা হচ্ছে, এটাকে আমরা কি বলি ভাইয়া, হাইড্রোপিক চেঞ্জ, ঠিক আছে। তো ওয়াটার ডিপোজিশন, সেলুলার সোয়েলিং, হাইড্রোপিক চেঞ্জ সিনোনিমাস টার্ম, সবগুলা কি একই জিনিস। তারপর একটা জিনিস দেখবেন সিস্ট ফরমেশন। আপনাকে ভাই আমি যদি জিজ্ঞেস করি যে ভাইয়া বলেন তো সিস্টের কন্টেন্ট কি, যে ভাই সিস্টের কন্টেন্ট কি, আপনি বলবেন যে ভাই সিস্টের কন্টেন্ট তো ভাই ফ্লুইড, ঠিক আছে। যেখানে পানি জমবে ভাই সেখানে সিস্ট ফরমেশন হবে, যেখানে পানি জমবে ভাই সেখানে সোয়েলিং হবে, যেখানে সোয়েলিং হবে সেখানে ভাই কি, হাইড্রোপিক চেঞ্জ। পানি জমার ফলে যে চেঞ্জ হয় সেটাকে আমরা বলি হাইড্রোপিক চেঞ্জ। যে ভাই হাইড্রোপিক চেঞ্জটা বুঝতেছি না, একটা ভাই একটু এক্সাম্পল দিয়ে যদি বুঝাই দেন। আচ্ছা ধরেন ভাইয়া এই হলো আমাদের সেল, এই হলো আমাদের সেলের একটা শেপ, ঠিক আছে। এই হলো আমাদের বেস, এই হলো আমাদের অ্যাপেক্স, এই হলো আমাদের অ্যাপেক্সি কি, এটাকে আমরা বলে থাকি সেলের সারফেস। তো সেলের ভাইয়া দেখবেন সারফেসটা এরকম থাকে না ভাইয়া, কিরকম থাকে, এই যে সেলের সারফেসটা এরকম থাকে, আপনার একদম এরকম ফ্ল্যাট না থেকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন হয়, এটাকে আপনি বলে থাকেন ভিলাই, কেউ বলে মাইক্রো ভিলাই, ঠিক আছে। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন হয়, ফিঙ্গার লাইক প্রজেকশনটা আমরা কি বলে থাকি ভাইয়া, ভিলাই, মাইক্রো ভিলাই। এটা কারণটা কি, এভাবে না থেকে যদি এভাবে থাকে দেখেন একটু সারফেস এরিয়া বেড়ে গেছে, আমার আপনার কি ডাইজেশন অ্যাবজর্পশনে কি হয়, একটু হেল্প হয়, ঠিক আছে। এখন পানির একটা ধর্ম কি জানেন ভাই,
আপনি তাকে যে পাত্রেই রাখেন না কেন সে ওই পাত্রে কি আকার ধারণ করে, ঠিক আছে। পানি এখানে জমবে, এখানে জমবে, এখানে জমবে, একদম এখানে জমবে, এখানে জমবে, ঠিক আছে। এই যে ভাই ভাঁজগুলো যে হইছে, ফিঙ্গার লাইক প্রজেকশন ভাঁজগুলো হইছে, ভাঁজের এখানে গিয়ে কি করবে, পানিটা কি করবে ভাই, প্রেসার দিবে। এই যে এখানে কি করবে, পানিটা প্রেসার দিচ্ছে। এই যে এখানে কি করতেছে, পানিটা প্রেসার দিচ্ছে। যার ফলে কি হচ্ছে ভাই, এইটা উঠে এখানে উঠে যাবে। এই যে যেটা ইনভেজিনেশন হয়েছিল, যেই অংশটা আপনার ভাঁজ হয়েছিল বাই ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে এখানে যখন পানি প্রেসার দিচ্ছে, এই সেল মেমব্রেনটা এখানে উঠে কি আবার এখানে চলে যাচ্ছে, আবার সে উঠে কি এখানে চলে যাচ্ছে, তখন এই সেলের শেপটা কি রকম হবে ভাইয়া, এরকম হবে। আর আপনি কোনো সেল সারফেস মডিফিকেশন এখানে আপনি দেখতে পাবেন না, এই ভিলাই মাইক্রোভিলাই এগুলো কি দেখতে পাবেন না। এইটা হলো ভাই একটা হাইড্রোপিক চেঞ্জ, পানি জমার ফলে একটা চেঞ্জ। আচ্ছা, তারপরে ধরেন আমি বললাম যে ইস্কেমিয়া হাইপোক্সিয়া, আমাদের বডিতে ভাইয়া দুই ধরনের আপনার গ্লাইকোলাইসিস হয়, একটা হলো এরোবিক গ্লাইকোলাইসিস, একটা হলো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। একটা হলো এরোবিক গ্লাইকোলাইসিস আর একটা হলো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এখন হাইপোক্সিক কন্ডিশনে অবশ্যই ভাই আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিস তো হবে না ভাই, আমাদের কোন গ্লাইকোলাইসিস হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আর অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হলো ভাই পাইরুভেট, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হলো ল্যাকটিক অ্যাসিড। যেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, তার মানে বেশি বেশি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে, তার মানে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। তো বেশি বেশি যদি অ্যাসিড প্রোডাকশন হয়, আমাদের পিএইচ বাড়বে না কমবে ভাই, আমাদের পিএইচটা আলটিমেটলি কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর কি ভাইয়া, আরেকটা কন্ডিশন হলো আমাদের প্রোটিন প্রোডাকশনের ভাইয়া, প্রোটিন সিনথেসিসের মেইন সাইটটা হলো রাইবোজোম, সে মেইনলি লেগে থাকে হলো আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাইবোজোম যখন ভাইয়া রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এভাবে লেগে আছে, আপনি জানেন ওয়াটার ডিপোজিশন হচ্ছে, সেলুলার সোয়েলিং হবে, রাইবোজোমে সোয়েলিং হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সোয়েলিং হচ্ছে। রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি হয়ে যাচ্ছে ভাইয়া, ডিটাচড হয়ে যাচ্ছে। ডিটাচড হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে ভাইয়া, রাইবোজোমের যে প্রোটিন সিনথেসিসের যে ক্যাপাবিলিটিটা, সেটা কি করবে ভাইয়া, ফল ডাউন করবে। সেটা কি করবে ভাইয়া, ফল ডাউন করবে। এই যে ভাই আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছিলাম, সেগুলো হলো ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি, ঠিক আছে। আসেন একটু আমরা দেখি। এই যে ভাইয়া, এই যে দেখেন, এই অ্যারোর ঠিক লেফট সাইডে যা যা পাবেন সব হলো ফিচার্স অফ রিভার্সিবল সেল ইনজুরি। এই যে দেখেন ডিক্রিজ এটিপি, ইনক্রিজ গ্লাইকোলাইসিস। এখন আপনারা জানেন যে কোন গ্লাইকোলাইসিস কেন, পিএইচ কমতেছে। পিএইচটা কমে গেলে আমাদের বডি যখন অ্যাসিডিক এনভায়রনমেন্টে ভাই এক্সপোজড হয়, তখন আমাদের নিউক্লিয়ার যে ক্রোমাটিন, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এগুলো যে আছে, এগুলো কি হবে, ক্রাম্পিং হওয়া শুরু করে, ঠিক আছে। আচ্ছা, আর বাকি সবকিছুই আপনারা বুঝবেন, এই একটা জিনিস বুঝবেন না যে ভাই মাইলিন ফিগারটা কি। আমি বলে দিচ্ছি আপনাদের মাইলিন ফিগারটা কি। এই যে ভাই নর্মাল সেল, এটা যখন ভাই ইনজুরি হয়, রিভার্সিবল ইনজুরি যদি হয়, তখন এই যে এটাতে কনভার্ট হয়। এখন যেহেতু ভাই রিভার্সিবল ইনজুরি, তার মানে সেটা রিকভারি হয়ে কি আবার নর্মাল সেলে চলে যেতে পারে। কিন্তু সেটা যদি প্রগ্রেস করে, তখন সেটা ইরিভার্সিবলে টার্ন করবে, ইদার নেক্রোসিস অথবা অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। এই যে দেখেন রিভার্সিবল সেল ইনজুরিতে, এই যে দেখেন এটা কি আমরা কি বলি, মাইলিন ফিগার। দেখেন ইরিভার্সিবল, এই যে নেক্রোসিস, সেখানেও কি আছে, মাইলিন ফিগার। তাহলে মাইলিন ফিগার is the characteristic which is present in both reversible and irreversible cell injury. Then what is myelin figure? Myelin figure by definition it is waste product of damaged organelle. একটা অর্গানেল ড্যামেজ হয়ে যাওয়ার পরে যে ওয়েস্ট প্রোডাক্টটা পড়ে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি ভাইয়া, মাইলিন ফিগার। হোয়াট ইজ ইটস কম্পোজিশন, ঠিক আছে। এটা কম্পোজিশনটা কি, এটা কম্পোজিশন ভাই যদি আমি বলতে চাই যে একটা সেলের ভাইয়া, আপনারা ফিজিওলজিতে মেবি পড়েছেন বা পড়বেন, আমাদের সেল মেমব্রেনে একটা স্ট্রাকচার আছে ভাইয়া, ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেলে আপনি দেখবেন যে একটা সেল মেমব্রেন কি কি নিয়ে গঠিত। আপনার সেখানে ফসফোলিপিড বাইলেয়ার আছে ভাইয়া, ইন্টেগ্রাল প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন আছে, কার্বোহাইড্রেটে অলিগোস্যাকারাইড আছে। তো এই জিনিসগুলো আছে। তো এখানে শুধুমাত্র সেল মারা যাওয়ার পরে বা একটা সেল ড্যামেজ হওয়ার পরে শুধুমাত্র ফসফোলিপিড পোর্শনটা ভাইয়া এখানে রিমেইনিং পোর্শন হিসেবে পড়ে থাকে, আর সবকিছু বাই ফ্যাগোসাইটিস হয়ে যায়। তো মাইলিন ফিগারের কম্পোজিশনটা হলো নাথিং বাট ফসফোলিপিড মাস, ঠিক আছে। বাই ডেফিনিশন ইটস ওয়েস্ট প্রোডাক্ট অফ ড্যামেজড অর্গানেলি, ঠিক আছে। এখন আপনি যদি ভাই জিজ্ঞেস করেন যে ভাই দুটোতেই এটা কেন পাচ্ছি, ভাই রিভার্সিবল সেল ইনজুরি, রিভার্সিবল ইনজুরি ভাইয়া। তো ইনজুরিতে ভাই একটা অর্গানেলির ভাই কিছু পোর্শন ভাই ড্যামেজ হবে না ভাইয়া, ইরিভার্সিবল ড্যামেজ হবে না ভাই। তো অর্গানেলি যেখানে ড্যামেজ হচ্ছে ভাই, সেখানে আমরা কি পাবো ভাই, মাইলিন ফিগার। সেটা রিভার্সিবলও পাবো, ইরিভার্সিবলও পাবো। এখন দেখেন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। দেখেন ক্যারেক্টারিস্টিক অফ রিভার্সিবল সেল ইনজুরি, হাইড্রোপিক চেঞ্জ, ট্রু। ইনক্রিজ বেজোফিলিয়া, ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন, ফ্যাটি চেঞ্জ। আমরা জানি রিভার্সিবল সেল ইনজুরি দুইটা টাইপ, সেলুলার সোয়েলিং, ফ্যাটি চেঞ্জ, ঠিক আছে। মাইলিন ফিগার, তাহলে এ ডি ই এই তিনটা আমরা ট্রু পাচ্ছি।
2019-এ কোশ্চেন এসেছিল এটা। 18-তে কি এসেছিল? আল্ট্রাস্ট্রাকচারাল চেঞ্জ অফ রিভার্সিবল সেল ইনজুরি, লস অফ মাইক্রোভিলাই, ট্রু। ডিটাচমেন্ট অফ পলিজোম ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ট্রু। তারপর হলো মাইলিন ফিগার, ট্রু। এই দেখেন এ বি ডি, এই তিনটা আমরা কি পেলাম? ট্রু পেলাম ভাইয়া। তারপরে দেখেন 17-তে কি এসেছিল? এটিপি ডিপ্লেশন লিডস টু, ভাই একই কোশ্চেন। ইন্ট্রাসেলুলার সোডিয়াম বাড়বে, ঠিক আছে। ইন্ট্রাসেলুলার পটাশিয়াম বাড়বে, ফলস। ইনক্রিজ ইন্ট্রাসেলুলার পিএইচ, পিএইচ কমতে থাকবে যেহেতু ল্যাকটিক অ্যাসিডোসিস। ইনক্রিজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, ট্রু। ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম, এটাও কি? ট্রু। ঠিক আছে ভাই। হাইপোক্সিক সেল ইনজুরি দেখেন ভাই একই কোশ্চেন। রিডিউস পিএইচ, ট্রু। সোয়েলিং অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হবে যেহেতু ওয়াটার ডেপোজিশন হচ্ছে। রিডিউস ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ কি ভাই? বাড়বে। ইনফ্লাক্স অফ পটাশিয়াম, পটাশিয়াম কি বাইরে থাকবে, ইনফ্লাক্স হতে পারবে না। ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, ট্রু। ঠিক আছে, এখন আসেন ইরিভার্সিবল। তো এই হলো ভাই আমাদের রিভার্সিবল সেল ইনজুরি নিয়ে প্রিভিয়াস কোশ্চেন। আশা করি যতগুলা কোশ্চেন এসেছিল প্রিভিয়াসলি আমি সবগুলা কোশ্চেন আমি আপনাদেরকে সলভ করিয়ে দিলাম। আশা করি আপনাদের ইরিভার্সিবল সেল ইনজুরি নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো ইরিভার্সিবল সেল ইনজুরিতে যাবো ভাই আমরা। ইরিভার্সিবল সেল ইনজুরিতে যাওয়ার আগে আপনাদের পেজ নাম্বার 9-এ আরেকটা টপিক আছে ভাই। দেখবেন একটা টপিকে আমি যখন সাজেশন দিয়েছিলাম আপনাদের একদম ফার্স্টে আমি একদম নিচে 1 স্টার দিয়েছিলাম টপিকটা। ওই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেই টপিকটার নাম হলো ভাই রিপারফিউশন ইনজুরি। পেজ নাম্বার 9-এ চলে আসবেন আপনাদের শীটে, এটি নিয়ে আমি একটু কথা বলবো যে রিপারফিউশন ইনজুরিটা কি। এখন ভাইয়া আমি যদি আপনাকে বলি যে পেজ নাম্বার 8-এ যেতে, পেজ নাম্বার 8-এ গিয়ে রিপারফিউশন ইনজুরি ফুল একটা টার্ম আছে, যে ওটা একটু দেখেন ভাইয়া ওই টার্মটা কি লিখে আছে। আপনারা দেখবেন ওখানে লিখে আছে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি। ইসকেমিক রিপারফিউশন ইনজুরি কেন বলা হয়েছে? কারণ হলো ধরেন আমি যদি বলি ভাইয়া যে আমার এই ফিঙ্গারে যে ব্লাড যাচ্ছে বা আপনার ফিঙ্গার যে ব্লাড যাচ্ছে, পারফিউশন ওকে আছে তো ভাই? দেখেন এখানে সিআরটিটা দেখি, না পারফিউশন ওকে আছে। তো এই যে ভাই পারফিউশন, আমি কিন্তু ভাই রিপারফিউশন বলিনি, আমি কিন্তু পারফিউশন বলছি। কারণ আপনার আমার ফিঙ্গারে ব্লাড কিন্তু যাচ্ছে, ঠিক আছে, ব্লাড নর্মাল। তো এই যে ভাই ব্লাডটা সার্কুলেশনটা যে ওকে, দ্যাট ইজ পারফিউশন, নট রিপারফিউশন। ইফ ইউ ওয়ান্ট টু সে রিপারফিউশন তাহলে এখানে একটা ইসকেমিক ইন্টারভ্যাল লাগবে ভাইয়া, ঠিক আছে। উইদাউট ইসকেমিয়া আপনি এখানে কখনো রিপারফিউশন বলতে পারবেন না। পারফিউশন একটা প্যাথোলজি হয়েছে, ট্রমা হয়েছে, ইসকেমিয়া হয়েছে, যার কারণে এখানে ব্লাড সাপ্লাই নাই। তারপরে এখানে যদি আবার ব্লাড ফ্লো রিস্টোরেশন হয় দেন ইউ ক্যান সে রিপারফিউশন, ঠিক আছে। তো রিপারফিউশনের জন্য একটা ইসকেমিক ইন্টারভ্যাল লাগবে। সেই কারণে আপনি পরীক্ষা হলে দেখবেন এটাকে ইসকেমিক রিপারফিউশন ইনজুরি বলছে, অনেকে বলছে রিপারফিউশন ইনজুরি। কারণ রিপারফিউশন বললে সেখানে ইসকেমিয়া উজ্জ্ব থাকলেই এনাফ, ঠিক আছে, এটা বলার দরকার নেই। তাহলে রিপারফিউশন ইনজুরিটা কি? আপনার একটু আগেই পড়েছেন বা শুনেছেন যে ইসকেমিয়া থাকলে তখন সেখানে আমাদের বডিতে কি হয় ভাইয়া? রিভার্সিবল সেল ইনজুরি শুরু হয়। তো আমি যদি বলি ভাই, আমি সবসময় ক্লাসে যে এক্সাম্পলটা দিই আপনাদেরকেও আজকে আমি সেই সেম এক্সাম্পলটা দিব, যে আমি যদি বলি বা আমার এই ফিঙ্গারে ভাই ইসকেমিয়া হয়েছে, তার মানে আমার এই ফিঙ্গারে ভাইয়া রিভার্সিবল সেল ইনজুরি। যেহেতু আমার এই ফিঙ্গারে ভাই ইসকেমিয়া হয়েছে, আমার এই ফিঙ্গারে কি ভাইয়া? রিভার্সিবল সেল ইনজুরি, ঠিক আছে। ধরেন আমার এই জয়েন্টটাতে ভাইয়া একটা ট্রমা হয়েছে বা একটা ডিজিজ হয়েছে, প্যাথোলজি হয়েছে, যার কারণে আমার এই ফিঙ্গারে কি ভাইয়া সেলে ব্লাড সাপ্লাই যাচ্ছে না, যার কারণে আমার এই ফিঙ্গার সেলগুলো রিভার্সিবল সেল ইনজুরি হয়েছে। যেহেতু ভাই রিভার্সিবল সেল ইনজুরি, তার মানে এখানে সেলগুলা টেম্পোরারি ডেথ হচ্ছে ভাইয়া, পার্মানেন্ট ডেথ না, কিন্তু সার্ভাইভালের পসিবিলিটি আছে। কিন্তু ভাইয়া যখন রিভার্সিবল সেল ইনজুরি হলো এখানে কিছু টক্সিক সাবস্টেন্স প্রডিউস হচ্ছে, যেমন এখানে কিছু ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হচ্ছে ভাইয়া, এখানে কিছু আপনার ইনফ্ল্যামেটরি মিডিয়েটর প্রোডাকশন হচ্ছে ভাইয়া, এখানে কিছু কমপ্লিমেন্টের প্রোডাকশন, কমপ্লিমেন্টের বাই প্রোডাক্ট ভাইয়া প্রডিউস হচ্ছে ভাইয়া, ঠিক আছে। টক্সিক কিছু সাবস্টেন্স প্রডিউস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যখন আপনার এখানে ডিজিজটা ভাই ঠিক হয়ে যাচ্ছে বা এখানে যে ট্রমাটা হয়েছিল সেটা কারেকশন হয়ে গেছে, ঠিক আছে, যখন এখানে ব্লাড ফ্লোটা রিস্টোরেশন হচ্ছে, এই যে ভাই সাবস্টেন্স যেখানে এগুলা ডিপোজিট হয়েছিল ভাই, সেটা কি করবে? আপনার সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে। যখনই সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে আপনার আমার বডির তখন কি ভাই ভাইটাল সিস্টেমগুলা, ভাইটাল অর্গানগুলা তার এফেক্ট করবে, এবং এফেক্ট যখন করবে, ইনজুর যখন করবে, দ্যাট ইজ ইরিভার্সিবল ইনজুরি। যে জায়গায় ইনজুরি করবে ভাই সেই জায়গায় ইনজুরিটা ভাই ইরিভার্সিবল ইনজুরি হবে, সেখানে তখন আর কোনো রিভার্সিবল ইনজুরি হবে না। তাহলে আমি ডেফিনিশনটা বলতে পারি, রিস্টোরেশন অফ এ ব্লাড ফ্লো to an area of ischemia. Restoration of a blood flow to an area of ischemia causes irreversible cell injury which was reversible previously.
restoration of a blood flow to an area of ischemia causes irreversible cell injury which was reversible previously. ঠিক আছে, আচ্ছা তো দেখেন আমি আরেকটু ডেফিনিশনটা যদি সহজ করে বলি, একটু যদি স্লাইডের দিকে তাকান আপনারা দেখেন আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। restoration of a blood flow to ischemic tissues can result in recovery of cells. দেখেন একটু ভালো করে একটু দেখেন, restoration of a blood flow to ischemic tissue, ischemic টিস্যুতে restoration of blood flow হলে can result in recovery of cell, সেলগুলো কি রিকভারি হতে পারে if they are reversibly injured, তারা যদি রিভার্সিবলি ইনজুরি হয়, depending on the intensity and duration of ischemic insult, যে কি পরিমাণ ইন্টেন্সিটি ছিল এবং কতক্ষণ ধরে ইস্কেমিয়াটা ছিল তার উপরে সেলস মে ডাই আফটার ব্লাড রিজিউম, ব্লাড ফ্লো রিস্টোরেশনের ফলে সেল কি মারা যেতে পারে বাই নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। এটা কি ভাইয়া এই মেকানিজমটি ইরিভার্সিবল। তো রিস্টোরেশনের পরে যদি সেল ইনজুরি হয় দ্যাট ইজ ইরিভার্সিবল। ইস্কেমিয়ার কারণে যে ইনজুরিটা হয়েছিল সেটা রিভার্সিবল, রিস্টোরেশন হওয়ার পরে সেই রিভার্সিবল সেল ইনজুরিটা কারেকশন হয়ে যেতে পারে যেহেতু এটা রিভার্সিবল, কিন্তু তারপরেও যদি কোনো ইনজুরি হয় সেটা ভাইয়া ইরিভার্সিবল হবে, তখন আর কোনো রিভার্সিবল ইনজুরি হবে না। তাহলে দি এডিশনাল ড্যামেজ ইজ কল্ড রিপারফিউশন ইনজুরি। তো কি কি মেকানিজম হতে পারে আপনাদের শীটে যে 4টা মেকানিজম দেওয়া আছে এই 4টা মেকানিজম ভাইয়া দয়া করে পড়বেন, এর থেকে এক্সট্রা কিছু পড়া লাগবে না। প্রথম মেকানিজমটার নাম দেখেন অক্সিডেটিভ স্ট্রেস। অক্সিডেটিভ স্ট্রেস দ্যাট মিন্স প্রোডাকশন অফ ফ্রি রেডিক্যাল। অক্সিডেটিভ স্ট্রেস দ্যাট মিন্স প্রোডাকশন অফ ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, আমাদের বডিতে ভাই 3 ধরনের ফ্রি রেডিক্যাল আছে, অক্সিজেন ডিরাইভ, কার্বন ডিরাইভ, নাইট্রোজেন ডিরাইভ। আমি দেখবেন একদম ক্লাসের শুরুতে আপনাদেরকে একটা টপিক লিখে দিয়েছিলাম ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল টপিকসে ভাই আমরা যখন যাব তখন আমরা ফ্রি রেডিক্যাল নিয়ে বিশদভাবে আলোচনা করব যে ওরা কিভাবে সেল ইনজুরি করতেছে, কয় ধরনের ফ্রি রেডিক্যাল আছে, ফ্রি রেডিক্যালের সোর্স কি। তো আমরা ওখানে গিয়ে আমরা এটা ডিটেইলসে পড়ব। এখন আমরা শুধুমাত্র এটা জেনে রাখি যে অক্সিডেটিভ স্ট্রেস মিন্স প্রোডাকশন অফ ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল আমাদের বডিতে আছে 3 ধরনের, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডিরাইভ। রিপারফিউশন ইনজুরি, ডিউরিং রিপারফিউশন ইনজুরি কার্বন ডিরাইভ ফ্রি রেডিক্যালটার প্রোডাকশন হতে পারে না ভাইয়া। ডিউরিং রিপারফিউশন ইনজুরি 2 ধরনের ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হয়, অক্সিজেন ডিরাইভ, কার্বন ডিরাইভ। ঠিক আছে ভাইয়া, আচ্ছা এখন আসেন 2 নাম্বার মেকানিজম যেটা বলেছে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড হলে ভাইয়া আমাদের বডিতে 4টা এনজাইম অ্যাক্টিভেশন হয়, 4টা এনজাইম অ্যাক্টিভেশন হয়। এই পিকচারটা আপনাদের শীটে 6 নাম্বার পেজে পাবেন। ঠিক আছে, শীটে 6 নাম্বার পেজে এই পিকচারটা পাবেন। দেখেন ভাইয়া এই যে যখন ক্যালসিয়াম অ্যাকুমুলেশন হচ্ছে তখন আমাদের বডিতে 4টা এনজাইম অ্যাক্টিভেশন হচ্ছে, ফসফোলাইপেজ, প্রোটিয়েজ, এন্ডোনিউক্লিয়াস, এটিপিএস। নাম শুনে বুঝতে পারতেছেন শেষে এজ আছে, তার মানে লাইটিক এনজাইম। এটিপিএস কি করবে, এটিপি ভাঙবে। এন্ডোনিউক্লিয়াস কি করবে ভাইয়া, নিউক্লিয়ার ড্যামেজ করবে। ফসফোলাইপেজ আর প্রোটিয়েজ কি করবে ভাইয়া, ফসফোলাইপেজ ফসফোলিপিড ভাঙবে, আর প্রোটিয়েজ কি করবে ভাইয়া, প্রোটিন ভাঙবে। কোথাকার প্রোটিন ভাইয়া, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম সেল মেমব্রেনে 2 ধরনের প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আর কি পেরিফেরাল প্রোটিন, ওই প্রোটিনগুলোকে ভাঙবে। তাহলে যে ফসফোলাইপেজ ফসফোলিপিড ভাঙতেছে, কোথাকার ফসফোলিপিড ভাই, সেল মেমব্রেনে ফসফোলিপিড। তাহলে ফসফোলাইপেজ সেল মেমব্রেনে ফসফোলিপিড ভাঙতেছে, প্রোটিয়েজ সেল মেমব্রেনে প্রোটিন ভাঙতেছে। তার মানে এই 2টা এনজাইম মিলে কি করতেছে, সেল মেমব্রেন ড্যামেজ করতেছে। আর আমি একদম ক্লাসের শুরুতে আজকে একটা কথা বলেছিলাম, মেমব্রেন ড্যামেজ ইজ দ্য হলমার্ক অফ ইরিভার্সিবল সেল ইনজুরি। তাহলে দেখেন এই যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোডের কারণে যে এনজাইমগুলো অ্যাক্টিভেশন হচ্ছে 4টা এনজাইম, তার মাঝখানে 2টো এনজাইম মেমব্রেন ড্যামেজ করতেছে, আর মেমব্রেন ড্যামেজ করলে ইরিভার্সিবল সেল ইনজুরি হয়। তাহলে দেখতেছেন ভাই যে রিভার্সিবল ইনজুরিটা কিভাবে ইরিভার্সিবল ইনজুরিতে টার্ন করতেছে, দ্যাট ইজ রিপারফিউশন ইনজুরি। তারপর 3 নাম্বার মেকানিজম আছে ভাই ইনফ্লামেশন। আপনাদের যদি অলরেডি ইনফ্লামেশন ক্লাস হয়ে থাকে তাহলে আপনারা জানেন, আর যদি না হয়ে থাকে তাহলে একটু পরে কয়েকদিন পরে আপনারা পড়বেন যে ডিউরিং ইনফ্লামেশন আমাদের বডিতে ভাই কিছু ইনফ্লামেটরি মিডিয়েটের প্রোডাকশন হয়। ঠিক আছে, কেউ ভ্যাসো কনস্ট্রিকশন করবে, কেউ ভ্যাসো ডাইলেটেশন করবে, কেউ ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ করবে, কেউ আপনার বডিতে ফিভার করবে, কেউ আমার বডিতে পেইন করবে। ঠিক আছে ভাইয়া, তো এইভাবে এক একটা ইনফ্লামেটরি মিডিয়েটরের আপনার মেকানিজম, সেল ইনজুরি মেকানিজমটা ডিফারেন্ট হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আরেকটা হলো সবার শেষে দেখেন আছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। এই জায়গা থেকে শুধুমাত্র একটা জিনিস আপনি আন্ডারলাইন করে রাখবেন, দ্যাট ইজ ইমিউনোগ্লোবুলিন এম। শুধুমাত্র এই জিনিসটা আন্ডারলাইন করে রাখবেন যে এটা একটা অ্যান্টিবডি, যে টিস্যুতে সেটা ডেপোজিশন হয়, ওই টিস্যুর অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করে ওই টিস্যুটাকে ড্যামেজ করে। শুধুমাত্র এই জিনিসটা আন্ডারলাইন করে রাখবেন। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু দেখি যে রিপারফিউশন ইনজুরি থেকে
কি কি কোয়েশ্চেন আমরা ইতিমধ্যে পেয়েছি। ঠিক আছে, ইসকেমিক রিপারেশন ইনজুরি ইজ কজড বাই রিস্টোরেশন অফ ব্লাড ফ্লো বাই থ্রম্বোলাইসিস, ট্রু। টক্সিক ইফেক্ট অফ হিমোগ্লোবিন ফ্রম ব্রেকডাউন অফ এক্সট্রাভেটেড আরবিসি, এই ধরনের কোনো জিনিস আমরা পড়ি নাই, ফলস। ইনফ্লাক্স অফ সোডিয়াম, ফলস। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ওভারলোড, ট্রু। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বাই ইমিউনোগ্লোবুলিন এম, ট্রু। আরেকটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন এসেছে। রিস্টোরেশন অফ ব্লাড ফ্লো টু এন এরিয়া অফ ইসকেমিয়া, দেখেন 2010-এ এসেছে, আজ থেকে 13 বছর আগের কাহিনী ভাইয়া। রিপারেশন ইনজুরি ডেফিনেশনটা তুলে দিছে, উইল রেজাল্ট ইন রিকভারি অফ নেক্রোস সেল। এখানে ভাইয়া যদি ড্যামেজ হয় তাহলে ইরিভার্সিবল সেল ইনজুরি হয় ভাইয়া। তো ইরিভার্সিবল একটা কিছু হলে ভাইয়া সেখানে রিকভারির কোনো পসিবিলিটি নেই, ফলস। প্রডিউস রিপারেশন ইনজুরি থ্রু ফ্রি রেডিক্যাল, অক্সিডেটিভ স্ট্রেস, ফ্রি রেডিক্যাল, ট্রু। কজ ফার্দার সেল ডেথ এক্সক্লুসিভলি বাই অ্যাপোপ্টোসিস, ফলস। এই একটা ওয়ার্ডের জন্য ভাই এটা ফলস ভাইয়া। অনলি এই এক্সক্লুসিভলি এই ওয়ার্ডটা কারণে ভাই এটা ফলস। ঠিক আছে, যে যদি বলতো কজ ফার্দার সেল ডেথ বাই অ্যাপোপ্টোসিস, ট্রু। কজ ফার্দার সেল ডেথ বাই নেক্রোসিস, ট্রু। এক্সক্লুসিভলি মানে হলো ভাই অনলি। যদি বলে যে শুধুমাত্র অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যায়, না ভাই, ইরিভার্সিবল সেল ইনজুরি আমি কিছুক্ষণ আগে ডেফিনেশন আপনাদের বলছি, ইদার নেক্রোসিস অর অ্যাপোপ্টোসিস, যে কোনোটা দিয়ে মারা যেতে পারে। শুধু অ্যাপোপ্টোসিস দিয়ে কখনো মারা যাবে না, শুধু নেক্রোসিস দিয়ে কখনো মারা যাবে না। ঠিক আছে, প্রিভেন্টস ফার্দার টিস্যু ড্যামেজ, আমার পড়ার দরকারই নেই ভাই, আমার পড়ার দরকারই নেই। ইরিভার্সিবল সেল ইনজুরি হবে পরে। ঠিক আছে, তো ফার্দার টিস্যু ড্যামেজ প্রিভেন্ট কিভাবে হবে? মে প্রডিউস টিস্যু ড্যামেজ থ্রু ইমিউনোগ্লোবুলিন এম, ট্রু। ঠিক আছে, তো এই দুইটা কোশ্চেন আমাদের এসেছিল রিপারেশন ইনজুরি থেকে। এখন আমরা চলে যাব কোথায় ভাই? ইরিভার্সিবল সেল ইনজুরি। তো ইরিভার্সিবল সেল ইনজুরি প্রথমে আমরা পাবো ভাই কি? নেক্রোসিস। প্রথমে আমরা কোনটা পড়বো ভাই? নেক্রোসিস। আসেন পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 এ দেখেন ভাই কি আছে? নেক্রোসিস। নেক্রোসিস, হোয়াট ইজ নেক্রোসিস? দি মরফোলজিক্যাল চেঞ্জেস ফলোড সেল ডেথ। সেল ডেথের পরে যে মরফোলজিক্যাল চেঞ্জেস গুলো দেখা যায় তাকে আমরা বলবো নেক্রোসিস। আপনাদের প্রিভিয়াসলি যে কোশ্চেনগুলো এসেছে ভাইয়া, প্রতিটা কোশ্চেনই এসেছে নেক্রোসিসের টাইপের এক্সাম্পল থেকে। কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল, লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল, কেজিয়াস নেক্রোসিসের এক্সাম্পল। তো সবচেয়ে বেশি যে ভাইয়া পরীক্ষার আগে তো এত বেশি সময় নেই, সবকিছু দেখে যেতে হয়, কোন নেক্রোসিসটা দেখে যাব পরীক্ষার আগে? তো ভাইয়া লিকুইফেক্টিভ নেক্রোসিস। আপনাদের নেক্রোসিস থেকে যদি কথার কথা নেক্রোসিস থেকে যদি 10টা কোয়েশ্চেন এসে থাকে, মাঝখানে দেখবেন 7টা কোয়েশ্চেন এসেছে লিকুইফেক্টিভ নেক্রোসিস থেকে। তো আপনারা বুঝতেই পারছেন যে লিকুইফেক্টিভ নেক্রোসিসটা কতটুকু ইম্পর্টেন্ট। তো নেক্রোসিসে দেখেন পেজ নাম্বার 13 এ এই যে ভাই বলছে যে মরফোলজিক্যাল চেঞ্জেস যেটা হয়, একটা সেলে ভাই দুইটা পোর্শন থাকে, একটা হলো ভাই নিউক্লিয়াস, একটা হলো সাইটোপ্লাজম। তো দেখেন সাইটোপ্লাজমে কি কি চেঞ্জ হয় এটা 1 স্টার দিয়ে পড়বেন ভাইয়া, আর নিউক্লিয়াসে কি চেঞ্জ হয় সেটা ট্রিপল স্টার দিয়ে পড়বেন। তিনটা জিনিস আছে নিউক্লিয়াসের যে চেঞ্জ হয়। আসেন আমরা এই তিনটা জিনিস একটু দেখি যে এই তিনটা জিনিস কি কি। ঠিক আছে, পিকনোসিস, ক্যারিওহিক্সিস, ক্যারিওলাইসিস। ঠিক আছে, পিকনোসিসটা কি ভাইয়া? এটা নর্মাল নিউক্লিয়াস ভাইয়া যখন সাইজে ভাইয়া ছোট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস যখন শ্রিঙ্কেজ হচ্ছে, ওটাকে আমরা কি বলি ভাইয়া? পিকনোসিস। যে ভাইয়া সাইজে ছোট হয়ে গেছে, তো এটা থেকে এটা আপনি গাঢ় করে দিলেন কেন ভাইয়া? এটা গাঢ় করে দিলেন কেন? গাঢ় করে দিলাম ভাইয়া কারণটা হলো যে নর্মাল নিউক্লিয়াসে অনেকগুলো ইন্টারনিউক্লিয়ার স্ট্রাকচার আছে, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আপনার ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, ক্রোমাটিন, অনেক কিছু আছে। তো নিউক্লিয়াস শ্রিঙ্কেজ যখন হয় ভাইয়া, যখন সাইজটা ছোট হয়ে যাচ্ছে, তখন সবগুলো কম্পোনেন্ট কি হয় ভাইয়া? কাছাকাছি চলে আসে। যেমন নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ডিএনএ, আরএনএ সবকিছু আপনার সেপারেট থাকে নর্মাল নিউক্লিয়াসে। যখন ভাই সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ডিএনএ উপর আরএনএ চলে আসতেছে, তার উপর নিউক্লিওপ্লাজম চলে আসতেছে, তারপর নিউক্লিওলাস, সেখানে আপনার ক্রোমোজোম, ক্রোমাটিন সবকিছু একত্র হয়ে আছে। যখনই কোনো স্টেনিং দেয়, সবগুলা স্টেনিং ওরা একত্রে নিয়ে নেয়, কারণ সব জিনিস তো আপনার একত্রে আছে, যার কারণে এটা মার্ক দেখা যায়। ঠিক আছে, এই হলো ভাই পিকনোসিস। তারপরে আসেন ক্যারিওলাইসিস। পিকনোসিস এই নিউক্লিয়াসের উপরে ভাইয়া যদি দুইটা এনজাইম কাজ করে, আপনাদের সেটা একটা এনজাইম আছে, আরেকটা এনজাইমও লিখে রাখবেন, ডিএনএস এবং আরএনএস। খালাক্সের বইয়ে দুইটা এনজাইমই আছে ভাইয়া, ডিএনএস এবং আরএনএস। এই দুইটা এনজাইম যখন কাজ করবে, ডিএনএস কি করবে ভাই? ডিএনএ কে ভাঙবে। আরএনএস কি করবে ভাই? আরএনএ কে ভাঙবে। হ্যাঁ, তখন কি হয়? তখন এটা নাম হয় ক্যারিওলাইসিস। লাইসিস মানে ভাঙা, আর ক্যারিও মানে ভাইয়া নিউক্লিয়াস। ঠিক আছে, তো এই দুইটা এনজাইম কি করে ভাইয়া? যখন কাজ করে তখন ডিএনএস ডিএনএ কে ভাঙবে,
আরএনএস কি করবে ভাই, আরএনএ কে ভাঙবে, তখন পিকনোটিক নিউক্লিয়াসটা ভাই আস্তে আস্তে হালকা হতে থাকে, কারণ ইন্টারনিউক্লিয়ার কম্পাউন্ড ভাই ভাঙা শুরু হচ্ছে। এটাকে আমরা কি বলবো, ক্যারিওলাইসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, লাইসিস মানে ভাঙা। আর যদি এনজাইমগুলো ভাই যদি এর উপর কাজ না করে, তাহলে এই এত এত নিউক্লিয়ার কম্পোনেন্ট ভাইয়া আপনি শ্রিঙ্কেজ করে ছোট করে আপনি ভাই কতদিন রাখতে পারবেন, বেশি দিন তো রাখতে পারবেন না। তখন কি হয় ভাইয়া, এটা মাল্টিপল ফ্র্যাগমেন্টে, ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাইয়া কনভার্ট হয়। ঠিক আছে, এটাকে আমরা বলবো ক্যারিওর হেক্সিস। এটাকে আমরা কি বলবো ভাইয়া, ক্যারিওর হেক্সিস। ঠিক আছে, আচ্ছা, ক্যারিওর হেক্সিস। আচ্ছা, তাহলে প্রাইমারি চেঞ্জ হলো ভাই পিকনোটিক। ঠিক আছে, নরমাল নিউক্লিয়াসের ফ্র্যাগমেন্টেশনকে কিন্তু আমরা ভাই ক্যারিওর হেক্সিস বলবো না, আমরা পিকনোটিক নিউক্লিয়াসের ফ্র্যাগমেন্টেশনকে কি বলবো ভাই, ক্যারিওর হেক্সিস। তাহলে নিউক্লিয়াসের প্রথমে সাইজটা ছোট হচ্ছে, শ্রিঙ্কেজ হচ্ছে, সেটাকে আমরা বলবো পিকনোসিস। সেটার উপর যদি এনজাইম কাজ করে তখন আমরা তাকে বলবো ক্যারিওলাইসিস। আর যদি এনজাইম না কাজ করে যদি মাল্টিপল ফ্র্যাগমেন্টে কনভার্ট হয় তখন আমরা তাকে বলবো ক্যারিওর হেক্সিস। তো নেক্রোসিসে ভাইয়া এই তিনটা নিউক্লিয়ার চেঞ্জই আপনি পাবেন, পিকনোসিস, ক্যারিওলাইসিস, ক্যারিওর হেক্সিস। ঠিক আছে, কিন্তু অ্যাপোপ্টোসিসে ভাইয়া ক্যারিওলাইসিস এই স্টেটটা আপনি পাবেন না, ক্যারিওলাইসিস স্টেটটা পাবেন না। কারণ অ্যাপোপ্টোসিসে কি হয়, নিউক্লিয়াসটা পিকনোসিস হয়, শ্রিঙ্কেজ হয়, তারপরে পিকনোটিক নিউক্লিয়াসটা কি হয়, ফ্র্যাগমেন্টেশন হয়, ক্যারিওর হেক্সিস হয়। ঠিক আছে, তারপরে ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াসটা আলটিমেটলি আপনার অ্যাপোপ্টোটিক বডিতে ভাইয়া কনভার্ট হয়, অ্যাপোপ্টোটিক বডিতে কনভার্ট হয়। ঠিক আছে, এই পিকনোটিক নিউক্লিয়াসটা, যার কারণে আমরা কি হয়, অ্যাপোপ্টোসিসে ক্যারিওলাইসিস পাই না। কারণ ক্যারিওলাইসিসে যদি চলে যায় তাহলে তো আপনি অ্যাপোপ্টোটিক বডি পাবেন না, আর অ্যাপোপ্টোটিক বডি যদি না পান তাহলে তো আপনি অ্যাপোপ্টোসিস হবে না ভাইয়া। ঠিক আছে, সুতরাং ক্যারিওলাইসিস স্টেটটা আপনার অ্যাপোপ্টোসিসে পাই না। তার মানে নেক্রোসিসে এই তিনটা জিনিসই পাই, পিকনোসিস, ক্যারিওহেক্সিস, ক্যারিওলাইসিস, আর অ্যাপোপ্টোসিসে এই দুইটা পাই, পিকনোসিস এবং ক্যারিওর হেক্সিস। এই হলো ভাইয়া নিউক্লিয়ার চেঞ্জ। মনে রাখবেন, নিউক্লিয়ার চেঞ্জেস আর দি হলমার্ক অফ নেক্রোসিস, নিউক্লিয়ার চেঞ্জেস আর দি হলমার্ক অফ নেক্রোসিস। ঠিক আছে, এখন আসেন আমরা নেক্রোসিসের টাইপগুলোতে চলে যাই। পেজ নাম্বার 14 ভাইয়া, পেজ নাম্বার 14, প্রথমে আসেন আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিস। তো কোয়াগুলেটিভ নেক্রোসিস দেখেন ফার্স্ট লাইনটা কি লেখা আছে, ইন্ট্রাসেলুলার অ্যাসিডোসিস দ্যাট ডিনেচার স্ট্রাকচারাল এন্ড এনজাইমেটিক প্রোটিন। স্ট্রাকচারাল এবং এনজাইমেটিক প্রোটিন নিচে আন্ডারলাইন করবেন। আমাদের বডিতে অনেক ধরনের প্রোটিন আছে, স্ট্রাকচারাল প্রোটিন বলেন, ফাংশনাল প্রোটিন বলেন, ক্যারিয়ার প্রোটিন বলেন, এনজাইমেটিক প্রোটিন বলেন। তো এই দুইটার প্রোটিন করা মেইনলি টার্গেট করে, যদি সিঙ্গেল বেসড কোয়েশ্চেন আসে আনসার স্ট্রাকচারাল প্রোটিন, মাইন্ডেড। তো ডিনেচার করে, ডিনেচার মানে কি ভাইয়া, ডেভিয়েট ফ্রম নর্মাল নেচার। নর্মাল নেচারটা যদি চেঞ্জ হয়ে যায় তখনই আপনি সেটাকে কি বলবেন, ডিনেচার বলবেন। তাহলে আমরা একটু স্লাইডের দিকে তাকান ভাইয়া। ধরেন এটা আমরা একটা নর্মাল একটা সেল চিন্তা করে নিই, নর্মাল একটা স্ট্রাকচার যদি চিন্তা করে নিই, এটা হলো সাইটোপ্লাজমিক স্ট্রাকচার, এটা হলো নিউক্লিয়ার স্ট্রাকচার, এটা হলো মেমব্রেন। ঠিক আছে, এই দেখেন কোয়াগুলেটেড সাইটোপ্লাজম। এটা স্ট্রাকচার যখন কোয়াগুলেট নেক্রোসিস হচ্ছে তখন দেখেন কি হচ্ছে, দেখেন ভাইয়া বাইরের যে স্ট্রাকচার সেটা কিন্তু ঠিকই আছে, বাট ইন্ট্রাসেলুলার অর্গানেলগুলো কি হয়ে গেছে, ফ্যাগোসাইটোসিস হয়ে গেছে, পুরা ফাঁকা। এটাই হলো ডিনেচারেশন। এই হলো নর্মাল স্ট্রাকচার, এই হলো কোয়াগুলেটেড স্ট্রাকচার। কোয়াগুলেশন হওয়ার পরে দেখেন কি হচ্ছে। তাহলে আপনার আপনি যদি দুইটা স্ট্রাকচার যদি আপনি পাশাপাশি মাইক্রোস্কোপে দেখেন, একটাতে যদি আপনি নর্মাল প্রোটিন দেখেন, আরেকটাতে যদি আপনি দেখেন যে কোয়াগুলেটিভ নেক্রোসিস হওয়ার পরে কি হয়েছে, তখন দেখবেন সাইজ শেপে ভাই কোনো পার্থক্য নাই, কিন্তু একটার আউটার স্ট্রাকচার, ইনার স্ট্রাকচার সবকিছু আছে নর্মালে, আর কোয়াগুলেটিভ নেক্রোসিসে গিয়ে দেখবেন আউটার স্ট্রাকচারটা আছে বাট ইনার স্ট্রাকচার কিছুই নেই, বাট আউটার স্ট্রাকচারটা কিন্তু আছে, আউটার স্ট্রাকচার, সাইজ, শেপ সবকিছু কিন্তু ঠিক আছে। যার কারণে কোয়াগুলেটিভ নেক্রোসিস আরেকটা নেম হলো স্ট্রাকচারড নেক্রোসিস, সেটা 2 নাম্বার লাইনে কি আপনারা পাবেন শীটে। কোয়াগুলেটিভ নেক্রোসিস আরেকটা নেম কি, স্ট্রাকচারড নেক্রোসিস। তো এই হলো ভাই কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস থেকে আর যেটা পড়বো আমরা কোয়াগুলেটিভ নেক্রোসিসের এক্সাম্পল, প্রতিটা নেক্রোসিসের এক্সাম্পলই ভাই ইনফিনিটি স্টার। এটা আমি নতুন করে আর আপনাদেরকে বলার কিছু নেই, অলরেডি আমি অনেকবার বলে ফেলেছি যে নেক্রোসিসের এক্সাম্পল আর কি পরিমাণ ইম্পর্টেন্ট। হাইপোক্সিক ডেথ অফ সেল ইন অল টিস্যু এক্সেপ্ট ব্রেইন, হার্ট, কিডনি, স্প্লিনে যদি হয়। আরেকটা হলো গামা অফ টারশিয়ারি সিফিলিস। একমাত্র ব্রেইনে ছাড়া ম্যাক্সিমাম ভাইটাল অর্গানগুলোতে যখন হাইপোক্সিক ডেথ হবে তখন সেটা কোয়াগুলেটিভ নেক্রোসিস। ঠিক আছে ভাই, তারপর আসেন লিকুইফেক্টিভ নেক্রোসিস। হোয়াট ইজ লিকুইফেক্টিভ নেক্রোসিস? লিকুইফেক্টিভ নেক্রোসিস আমরা লিকুইফেকশন হচ্ছে, লিকুইফেকশনটা হচ্ছে বাই হুইচ প্রসেস, বাই এনজাইমেটিক ডোমিনেন্স। এনজাইমেটিক ডোমিনেন্সের কারণে সেখানে কি হচ্ছে ভাই, লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে।
এনজাইমেটিক ডমিনেন্সের কারণে সেখানে কি হচ্ছে ভাই, লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে। এখন এনজাইমেটিক ডমিনেন্স কিভাবে হচ্ছে ভাই, দুইটা মেকানিজম, একটা হলো অটোলাইসিস, একটা হলো হেটারোলাইসিস। পেজ নাম্বার 13 সবার উপরে গিয়ে দেখবেন এই দুইটা ডেফিনেশন আমি আপনাদের দিয়ে রাখছি, অটোলাইসিস, হেটারোলাইসিস, এই দুইভাবে লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে। তো লাইসিস, অটোলাইসিস, হেটারোলাইসিস দুইটাতেই ভাঙতেছে। এখন ভাঙতে হলে যেই অর্গানেলটা কাজ করে সেটা হলো ভাই লাইসোজোম, আর যেই জিনিসটা কাজ করে সেটা হলো লাইসোজোমাল এনজাইম। লাইসোজোম কিভাবে ভাঙে ভাই, বাই রিলিজিং ইটস এনজাইম, ঠিক আছে, লাইসোজোমাল এনজাইম। তো অটোলাইসিস, অটো মানে সেলফ, লাইসিস মানে ভাঙা, ঠিক আছে। তো আমার সেলফ লাইসোজোমাল এনজাইম, আমার বডির ওন যে লাইসোজোমাল এনজাইম, যে লাইসোজোমটা আপনার সেলের থাকে, মানে মোট কথা হলো যেই সেলটা মারা গেছে তারপর ওই সেলের মাঝখানে যদি চেঞ্জ হয় সেটাকে আপনি কি বলেন, নেক্রোসিস। যেই সেলটা মারা গেছে ওই সেলে ভাই অবশ্যই লাইসোজোম ছিল, সেই লাইসোজোম যদি এনজাইম রিলিজ করে যদি কিছু মরফোলজিক্যাল চেঞ্জ আনে সেটাকে আপনি বলবেন অটোলাইসিস, ঠিক আছে। এবং সেইগুলার তখন ফেগোসাইটিস করতে ফেগোসাইটিক সেল চলে যায়, সেখানে আপনার নিউট্রোফিল চলে যায়, মনোসাইট ম্যাক্রোফেজ চলে যায়। সেই ডাব্লিউবিসির লাইসোজোমের এনজাইম রিলিজ করে যদি ডেথ হয় তখন আমরা তাকে বলবো হেটারোলাইসিস, ঠিক আছে। এই অটোলাইসিস এবং হেটারোলাইসিস এই দুইটা জিনিস এর মাধ্যমে যে নেক্রোসিসটা হচ্ছে সেটাকে আমরা বলবো লিকুইফেক্টিভ নেক্রোসিস, ঠিক আছে। যেহেতু এখানে লিকুইফেকশন, যেহেতু এখানে ভাই পানি আসতেছে, সুতরাং এটা কি ভাইয়া, এখানে সিস্ট ফর্মেশন হবে, ঠিক আছে। আসেন লিকুইফেক্টিভ নেক্রোসিস এক্সাম্পলটা একটু দেখেন। সাপোরেটিভ ইনফ্লামেশন, সাপোরেটিভ ইনফ্লামেশন অনেক বড় একটা টার্ম ভাইয়া। দ্যাট মিনস যেখানে ভাই আপনার পাস প্রডিউস হচ্ছে সেটাকে আমরা সাপোরেটিভ ইনফ্লামেশন বলি। দেখবেন একদম ফার্স্ট লাইনে লিকুইফেক্টিভ নেক্রোসিস লেখা আছে। অনেক ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিছু কিছু ফাঙ্গাল ইনফেকশনে কি হয়, পাস প্রডিউস হয়, সেগুলো কি আপনার সাপোরেটিভ ইনফ্লামেশন বা লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল। আর এটা কি হাইপোক্সিক ডেথ ইন ব্রেন, যেটা কোয়াগুলেটিভ নেক্রোসিস আপনি ফলস পড়েছিলেন সেটা এখানে এসে আপনি ট্রু পড়বেন। ব্রেইনে নেক্রোসিস হলে সেটাকে আমরা লিকুইফেক্টিভ নেক্রোসিস বলি, কারণ ভাই ব্রেইনে লিপিড কন্টেন্টটা অনেক বেশি ভাইয়া, এনজাইম কাজ করার পসিবিলিটি বা চান্স অনেক সহজ, ঠিক আছে। আচ্ছা, এই হলো ভাই লিকুইফেক্টিভ নেক্রোসিস। তো লিকুইফেক্টিভ নেক্রোসিসে আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিই। দেখেন লিকুইফেক্টিভ নেক্রোসিসের কিছু এক্সাম্পল আসছে, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্রেইন, এই তিনটা ট্রু। আচ্ছা, একদম লাস্ট রেসিডেন্সি 2023-এ যে কোয়েশ্চেনটা এসেছিল এটা লিকুইফেক্টিভ নেক্রোসিস থেকে এসেছে। আসলে আমরা একটু এই কোয়েশ্চেনটা একটু দেখি। লিকুইফেক্টিভ নেক্রোসিস সিন ইন সেন্টার অফ গ্রানুলোমা, আমরা একটু পরেই ওই নেক্রোসিসটা পড়বো, কেজিয়েশন নেক্রোসিস। কেজিয়েশন নেক্রোসিসটা গ্রানুলোমাতে দেখা যায়, ফলস। হার্টে আপনি জানেন কোয়াগুলেটিভ নেক্রোসিস, ফলস। ব্রেইনে আমরা কি লিকুইফেক্টিভ নেক্রোসিস দেখা যায়, ট্রু। তারপরে আসেন ওয়েট গ্যাংগ্রিন বা ময়েস্ট গ্যাংগ্রিন। ময়েস্ট গ্যাংগ্রিন আমরা একটু পরে পড়বো। আপনারা জানেন ময়েস্ট তার মানে এখানে ওয়েট, এখানে পানি আসতেছে, এটাও লিকুইফেক্টিভ নেক্রোসিস, ট্রু। এটা হলো অ্যাবসেস। লিকুইফেক্টিভ নেক্রোসিসের একটা আইডিয়াল ভাই এক্সাম্পলে যদি আপনি পড়ি, আমরা তো পড়ছি ভাই ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কিন্তু একটা প্রথমে একটা টার্ম পড়ছিলাম কি, সাপোরেটিভ ইনফ্লামেশন। তখন আমি কিন্তু একটা কথা বলছিলাম, সাপোরেটিভ ইনফ্লামেশন মানে যে ইনফেকশনটাই সেটা কি পাস প্রডিউস করে। তো লিকুইফেক্টিভ নেক্রোসিসে একটা আইডিয়াল এক্সাম্পলে যদি মনে রাখতে চান সেটা কি ভাইয়া, অ্যাবসেস, ঠিক আছে। এই কোশ্চেন আপনারা ভাবতেছেন এই কোশ্চেনটা, আর এই কোশ্চেন তো ভাই নতুন আসছে না, ভাই নতুন আসে নাই ভাই, দেখাচ্ছি ভাই। এই যে দেখেন, এই কোশ্চেন এর আগে এসেছে, ঠিক আছে। এই যে ব্রেইন, অ্যাবসেস, এই অপশনগুলো এখানে ট্রু ছিল, ঠিক আছে, এই অপশনগুলো এখানে ট্রু ছিল। আচ্ছা, তার আমরা একটু এর আগে যাই, আমরা কেজিয়াস নেক্রোসিস নিয়ে একটু কথা বলি। কেজিয়াস নেক্রোসিস দেখেন আপনাদের শীটের নিচে আছে, এখন পর্যন্ত ভাবে একটা কোশ্চেন এসেছিল কেজিয়াস নেক্রোসিস থেকে। তো কেজিয়াস নেক্রোসিস দেখবেন আপনাদের শীটে লেখা আছে ওয়ান টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, ওয়ান টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। কিন্তু এটা কোয়াগুলেটিভ নেক্রোসিসের সাথে এটা ডিফারেন্সটা কোথায় ভাইয়া? আমি যদি ইন জেনারেল নেক্রোসিস নিয়ে কথা বলি, নেক্রোসিস প্রতিটা নেক্রোসিসের সাথে ইনফ্লামেশনের খুব ভালো একটা কোরিলেশন আছে, নেক্রোসিসের সাথে কি ইনফ্লামেশনের খুব ভালো একটা কোরিলেশন আছে, ঠিক আছে। তো আপনার নেক্রোসিসের সাথে যে ইনফ্লামেশনের যে একটা কোরিলেশন আছে, ইনফ্লামেশনে কি হয়, ভ্যাসোডাইলেশন হয় ভাই, ভাস্কুলার পারমিবিলিটিটা ইনক্রিজ হয় ভাই, এবং সেল মেমব্রেন ইন্টিগ্রিটিটা ভাই লস হয়। প্রতিটা নেক্রোসিসই ভাই সেল মেমব্রেন বা আউটার মেমব্রেনটা ডিসরাপশন হয়, এক্সেপ্ট ওয়ান, এটা ভাই আমরা একটু আগে পড়ে আসছি, কোয়াগুলেটিভ নেক্রোসিস। সেটাতে দেখবেন আউটার স্ট্রাকচারটা কি থাকে ভাই, ইনটেক্ট থাকছে, ঠিক আছে। তো কেজিয়াস নেক্রোসিস ওয়ান টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস, বাট দি এক্সেপশন ইজ এখানে আপনার কি মেমব্রেনটা কি হয়, ডিসরাপশন হয়, ঠিক আছে। আচ্ছা, আর এটা
একটা এক্সাম্পল যদি মনে রাখতে চান গ্রানুলোমাটাস ইনফ্লামেশন বা টিউবারকুলোসিস, ঠিক আছে। আর একটা এক্সাম্পল আছে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন, সেটা একটু দেখে নিন আপনাদের শীট থেকে। কেজিয়াস নেক্রোসিস, এই কেজিয়াস নামটা কোত্থেকে আসছে? কেজিয়াস নামটা এসেছে চিজি হোয়াইট, কারণ যেই অর্গানে এটা হচ্ছে বা যেই সাইটে কেজিয়াস নেক্রোসিসটা হচ্ছে সেই সাইজটা চিজের মতো ভাইয়া, আমরা যে চিজ খাই মাঝে মাঝে, ঠিক আছে, সেই চিজের মতো হোয়াইট হয়ে যায়। হ্যাঁ, এবং চিজি হোয়াইট এই যে এপিয়ারেন্সটা ভাই, এটা কিন্তু নেকেড আই এপিয়ারেন্স, বা এটাকে আমরা বলে থাকি ম্যাক্রোস্কোপিক এপিয়ারেন্স বা গ্রস এপিয়ারেন্স, এটা কিন্তু মাইক্রোস্কোপিক এপিয়ারেন্স না, ঠিক আছে। পরের পেজে আছে ফ্যাট নেক্রোসিস, এগুলো থেকে সবগুলো থেকে ভাই এক্সাম্পল পড়বেন। এরপরের পেজে পাবেন ফিব্রিনয়েড নেক্রোসিস, এগুলো সবগুলো থেকে কি পড়বেন ভাই? এক্সাম্পল পড়বেন। ফ্যাট নেক্রোসিস যেমন আছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসটা কোথায় হচ্ছে? প্যানক্রিয়াসে। ট্রমাটিক ফ্যাট নেক্রোসিসটা কোথায় হচ্ছে? ব্রেস্টে। এগুলো সবগুলো থেকে আপনি কি পড়বেন ভাই? এক্সাম্পল পড়বেন। গ্যানগ্রিয়াস নেক্রোসিস থেকে ড্রাই গ্যাংগ্রিন এবং ময়েস্ট গ্যাংগ্রিন, পেজ নাম্বার 17তে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা পড়বেন। ড্রাই গ্যাংগ্রিন ময়েস্ট গ্যাংগ্রিনের পার্থক্যটা পড়বেন। আর পেজ নাম্বার 16 থেকে ড্রাই গ্যাংগ্রিন ময়েস্ট গ্যাংগ্রিনের সাইট পড়বেন। ড্রাই গ্যাংগ্রিন ময়েস্ট গ্যাংগ্রিনের কজোলজি বা সাইট, একটু মুখস্থের বিষয়। যেমন পেজ নাম্বার 17 উপরেতে ময়েস্ট গ্যাংগ্রিনের সাইট আছে, আর পেজ নাম্বার 16তে দেখবেন ড্রাই গ্যাংগ্রিনের কজ আছে, ঠিক আছে। এই কজটা আমরা ভাইয়া, আমি যদি একটা আপনাদের মেমোনিক্স লিখে দিই, মেমোনিক্স আপনারা সবাই মোটামুটি জানেন। আর দিয়ে রেনয়েড ডিজিজ, ই দিয়ে আর্গট পয়জনিং, এস দিয়ে সেনাইল গ্যাংগ্রিন, টি দিয়ে থ্রম্বোসিস, ই দিয়ে এম্বোলিজম, ডি দিয়ে ডায়াবেটিক গ্যাংগ্রিন। এটা হলো ড্রাই গ্যাংগ্রিনের কজ ভাইয়া, ঠিক আছে। আর দিয়ে রেনয়েড ডিজিজ, ই দিয়ে আর্গট পয়জনিং, সি দিয়ে সেনাইল গ্যাংগ্রিন, টি দিয়ে থ্রম্বোসিস, ই দিয়ে এম্বোলিজম, আর ডি দিয়ে কি? ডায়াবেটিক গ্যাংগ্রিন, ঠিক আছে। এই হলো ভাই আমাদের ড্রাই গ্যাংগ্রিনের কজ। তো ড্রাই গ্যাংগ্রিন ময়েস্ট গ্যাংগ্রিন ডিফারেন্সটা পড়বো ভাই আমরা। এই হলো ভাই আমাদের নেক্রোসিস নিয়ে কথাবার্তা, ঠিক আছে। দেখেন কেজিয়াস নেক্রোসিস নিয়ে একটা কোয়েশ্চেন, ইজ এ ডিস্টিংক্ট ফর্ম অফ কোয়াগুলেটিং নেক্রোসিস ট্রু? আমরা মোস্ট অফ আমরা টিউবারকুলোসিস দেখতে পাই, এটাও ট্রু। চিজি হোয়াইট নেকেড আই ভিউ, ট্রু। প্রিজার্ভেশন অফ বেসিক আউটলাইন, না, বেসিক আউটলাইন শুধুমাত্র কোয়াগুলেটিভ নেক্রোসিসে থাকে। ক্যারেক্টারিস্টিক অফ ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এটা লিকুইফেক্টিভ নেক্রোসিস, নট কেজিয়াস নেক্রোসিস। ময়েস্ট গ্যাংগ্রিনের সাইট আছে, লিকুইফেক্টিভ নেক্রোসিসের एग्जांपल আছে। লিকুইফেক্টিভ নেক্রোসিস, এই যে দেখেন হোয়াইট গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন, দেখেন ট্রু। দেখছেন এই যে অ্যাবসেস অফ ক্যাভিটি, এই ব্রেন, দেখেন এই কোশ্চেনটা ভাইয়া, এই কোশ্চেনটা হুবহু 2023 এ দেওয়া হয়েছে। দেখেন 2013 কোশ্চেন হুবহু এটা 2023 এ চলে আসছে ভাই, ঠিক আছে। তো নতুন কোশ্চেন বা কোত্থেকে আসবে? আমি আপনাকে বলি একটা কথা, আজকে চ্যাপ্টারে আপনারা যা যা পড়বেন, এই শীটে আপনারা যা যা পড়বেন, পাইরোপ্টোসিস একটা টার্ম আছে ভাইয়া, অটোফেগি একটা টার্ম আছে। এই দুইটা টার্ম ছাড়া যত শীটে যা যা আছে সবকিছু ভাই প্রিভিয়াসলি কোশ্চেন এসেছে, সবকিছু ভাই প্রিভিয়াসলি কোশ্চেন এসেছে। তো আপনি ভাই নতুন মানে আর কি কোশ্চেন ওনারা কোত্থেকে করবে? আপনি যদি দুইটা টপিক পড়ে যান তাহলে আপনার নতুন কোশ্চেন আসলে আপনার সেটাও কমন পড়বে। আচ্ছা আসেন অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস পেজ নাম্বার 18 এ দেখবেন। অ্যাপোপ্টোসিস নেক্রোসিস যেমন একটা অলওয়েজ একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, অ্যাপোপ্টোসিস তা না। অ্যাপোপ্টোসিস ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে। তো ফিজিওলজিক্যাল কন্ডিশন, প্যাথোলজিক্যাল কন্ডিশনটা ভাই আমরা 1 স্টার দিয়ে পড়ে নিব। এখন পর্যন্ত পরীক্ষায় আসে নাই, এইটা পার্ট 1 এ বেশি আসে, রেসিডেন্সিতে এখন পর্যন্ত আসে নাই। তো এটা আপনারা 1 স্টার দিয়ে পড়ে নিয়ে তারপরে আসেন পেজ নাম্বার 18 একদম সবার নিচে, মরফোলজি অফ অ্যাপোপ্টোটিক সেল, ইনফিনিটিয়াস তার একটা টপিক, ইনফিনিটিয়াস তার একটা টপিক, মরফোলজি অফ অ্যাপোপ্টোটিক সেল। এই চারটা পয়েন্ট একদম টু দি পয়েন্ট আপনার মুখস্থ থাকতে হবে। কারণ পেজ নাম্বার 19 নিচের দিক থেকে উপর দিকে যদি যান, দেখবেন একটা লাইন আমি ব্ল্যাক এবং বোল্ড করে দিয়েছি, অ্যাপোপ্টোসিস ডাজ নট ইলিসিট ইনফ্লামেশন। অ্যাপোপ্টোসিস ডাজ নট ইলিসিট ইনফ্লামেশন, নেক্রোসিস ডাজ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইনফ্লামেশন নেক্রোসিসের সাথে একটা খুব ভালো একটা কোরিলেশন আছে, বাট অ্যাপোপ্টোসিসের সাথে এটা কোনো কোরিলেশন নাই। আপনার অ্যাপোপ্টোসিসে এই ইনফ্লামেশনকে কি করে না, এলিসিট করছে না। তার মানে অ্যাপোপ্টোসিসে ভাই ভ্যাসোডাইলেশন নাই, তার মানে অ্যাপোপ্টোসিসে ভাই ভাস্কুলার পারমিবিলিটি ইনক্রিজ হয় না, যেটা ইনফ্লামেশনে হয়ে থাকে। সুতরাং যদি ভ্যাসোডাইলেশন না হয়, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি না হয়, তার মানে ভাই সেলুলার সোয়েলিং হবে না। তার মানে দেখেন পেজ নাম্বার 18 মরফোলজিক ফিচার ভাই সর্বপ্রথম ভাই যে মরফোলজিক্যাল ফিচারটা আছে সেটা সেলুলার শ্রিঙ্কেজ। তারপর কি আছে ভাই, ক্রোমাটিন কনডেনসেশন, পাশে দেখবেন কি লিখে রাখছি শীটে, মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। তারপর কি আছে ভাই, ফরমেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেব এন্ড অ্যাপোপ্টোটিক বডি। সবার শেষে আছে ভাই ফ্যাগোসাইটোসিস। তো এই চারটা পয়েন্ট আমরা খুব ভালো করে পড়বো, সেলুলার শ্রিঙ্কেজ, ক্রোমাটিন কনডেনসেশন, ফরমেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেব এন্ড অ্যাপোপ্টোটিক বডি, আর কি ভাই ফ্যাগোসাইটোসিস। একদম টু দি পয়েন্ট মুখস্থ করবেন। পেজ নাম্বার 19 ভাই মেকানিজম অফ অ্যাপোপ্টোসিস, এটা আমরা পড়বো। পেজ নাম্বার 20 যাই, এটা আমরা পড়বো। পেজ নাম্বার 20 দেখবেন অ্যাপোপ্টোসিসের মেকানিজম, ঠিক আছে।
মেকানিজম দেখেন কি আছে, ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে, তাই তো ভাই? এই পিকচারটা আছে পেজ নাম্বার 21-এ দেখবেন ভাই ক্লাস নোটের জন্য একটা জায়গা দেওয়া আছে। এই জায়গায় আমি যে একটা জিনিস আপনাদের এখন লিখে দিব, এই ফ্লো চার্টটা এখানে লিখার চেষ্টা করবেন। আমি আপনাদের অ্যাপটুইসের মেকানিজম, এই যে ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়েটা, এটা আমি আপনাদের লিখে দেওয়ার চেষ্টা করব। কারণ পেজ নাম্বার 20-এ দেখবেন এরকম একটা পিকচার আছে। তো এই পিক্টোগ্রামটা ভাইয়া একটু কনফিউজিং প্লাস আমি কি বলবো, এটাকে ক্লামজি বলা যেতে পারে, ঠিক আছে, যেটা দেখে আপনি নাও বুঝতে পারেন। আচ্ছা, তাহলে 21 নাম্বার পেজে ভাই যে ক্লাস নোটটা আছে সেখানে অ্যাপোপ্টোসিসের মেকানিজম, ইন্ট্রিনসিক মেকানিজম, এক্সট্রিনসিক মেকানিজম, এটা নিয়ে আমি একটা নোট করে দিব। সেই নোটটা একটু কষ্ট করে ফ্লো চার্টটা লিখে ফেলবেন, কারণ 20 নাম্বার পেজে যে ছবিটা আছে, যেটা আপনার স্লাইডে দেখতেছেন, এই ছবিটাই ভাইয়া আপনাদের রবিনসে আছে, কিন্তু ছবিটা একটু ক্লামজি, ঠিক আছে? এই ছবিটা দেখলে আপনাদের মেকানিজমটা বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে চলেন আমরা একটু মেকানিজমটাতে চলে যাই। তো মেকানিজম যাওয়ার আগে আমি আপনাদের কয়েকটা কথা বলে নিই। দেখেন এই ছবিতে, দেখেন আমি আপনাদের কয়েকটা জিনিস দেখাই। দেখেন ইন্ট্রিনসিক পাথওয়ে, ইন্ট্রিনসিক পাথওয়েটা কোথায় হচ্ছে ভাই? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? আর এক্সট্রিনসিক পাথওয়ে থেকে আপনারা কি পড়বেন আমি আগে বলে দিই। দেখবেন 20 নাম্বার পেজে সবার উপরে দেখেন ইন্ট্রিনসিক পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ে নিয়ে একটা বক্স আছে। এই বক্স থেকে আপনারা পড়বেন যে এই অ্যাপোপ্টোসিস স্টিমুলেটিং ফ্যাক্টর কারা, ইন্ট্রিনসিক পাথওয়ের জন্য স্টিমুলেটিং ফ্যাক্টর কারা, এক্সট্রিনসিক পাথওয়ের জন্য কারা। এক্সট্রিনসিক পাথওয়ের আরেকটা নাম আছে ভাই ডেথ রিসেপ্টর পাথওয়ে, অলরেডি আপনারা দেখতেছেন। তো এটা কি হয়, রিসেপ্টর লাইগ্যান্ড ইন্টারঅ্যাকশন হয়। রিসেপ্টরটার নাম হলো টিউমার নেক্রিস ফ্যাক্টর রিসেপ্টর, আর লাইগ্যান্ডটার নাম হলো এফএএস লাইগ্যান্ড, ঠিক আছে? এই লাইগ্যান্ড আর এই টিউমার নেক্রিস ফ্যাক্টর রিসেপ্টর যে ইন্টারঅ্যাকশন, সেই কারণে আপনার এক্সট্রিনসিক অ্যাপোপ্টোসিসটা হচ্ছে। আর ইন্ট্রিনসিকটা কি হচ্ছে চলেন আমরা একটু দেখে নিই। ইন্ট্রিনসিকটা নিয়েই আমাদের মেইনলি কোয়েশ্চেনটা থাকে। তো ভাই ইন্ট্রিনসিকটা হচ্ছিল মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার দুইটা লেয়ার আমরা জানি, আউটার লেয়ার আর ইনার লেয়ার, আর তিনটা এটিওলজি যেটা আপনাদের শীটে 20 নাম্বার পেজে লেখা আছে। ডিএনএ ড্যামেজ, গ্রোথ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, আর হলো প্রোটিন মিসফোল্ডিং। ডিএনএ ড্যামেজ, গ্রোথ ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, আর হলো প্রোটিন মিসফোল্ডিং, এই তিনটা এটিওলজি। এই তিনটা এটিওলজি থাকলে আপনার কি হচ্ছে দেখেন, প্রোটিন মিসফোল্ডিং। কোথাকার প্রোটিন? এই যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন যে কিস্টি, সেই জায়গার প্রোটিন, ঠিক আছে? এই জায়গায় প্রোটিনে ভাই যখন মিসফোল্ডিং হয়, এখানে ভাইয়া 150 থেকে 250 ধরনের প্রোটিন আছে। 150 থেকে 250 ধরনের প্রোটিন আছে, আমাদের নাম জানার দরকার নাই ভাই। তো এখানে যখন প্রোটিন মিসফোল্ডিং হচ্ছে, তখন এখানে একটা পোর সৃষ্টি হচ্ছে। মোট কথা মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হচ্ছে। মাইটোকন্ড্রিয়া যখন ড্যামেজ হচ্ছে ভাইয়া, আমাদের বডির গার্জিয়ান অফ দি জিনোম, গার্জিয়ান অফ দি জিনোম বলা হয় P53 কে। P53 কে বলা হয় গার্জিয়ান অফ দি জিনোম। P53 আর একটা ফাংশন আছে আমাদের বডিতে, ওকে আমরা টিউমার সাপ্রেসর জিন বলি। মানে বডির কোথায় টিউমার ওভারগ্রোথ হচ্ছে সেটা সে কি করে রাখে, মনিটর করে রাখতেছে, সাপ্রেস করে রাখতেছে। হঠাৎ করে তার কাছে একটা সিগন্যাল গেল যে P53 এখানে তো ভাই অ্যাপোপ্টোসিস হচ্ছে, অ্যাপোপ্টোসিস করতে হবে, তুমি এখানে অ্যাপোপ্টোসিস করে দাও, মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, তুমি অ্যাপোপ্টোসিস করে দাও। আচ্ছা, P53 বলতেছে ওকে, আমি অ্যাপোপ্টোসিস করতেছি, আমি অ্যাপোপ্টোসিস করে দিব, বাট আমার তো বডিতে আরো অন্যান্য ফাংশন আছে, আমি ওই ফাংশনগুলো রেখে এখন অ্যাপোপ্টোসিস করতে পারবো না, বাট আমি অ্যাপোপ্টোসিস করতেছি, অ্যাপোপ্টোসিসের জন্য আমার কিছু লোক আছে, তারা অ্যাপোপ্টোসিস করবে। তো P53 অ্যাক্টিভেট দি সেন্সরস অফ অ্যাপোপ্টোসিস। P53 কি করে, অ্যাপোপ্টোসিসের যে সেন্সরস গুলো আছে, সেই সেন্সরস গুলো কি করে দেয়, অ্যাক্টিভেট করে দেয়। P53 অ্যাপোপ্টোসিসের যে সেন্সরস গুলো আছে, সেই সেন্সরস গুলো কি করে দেয়, অ্যাক্টিভেট করে দেয়, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভেট করে দেওয়ার পরে সেন্সরদের কাছে দুই ধরনের প্রোটিন দেয়। সেন্সরসের কাছে দুই ধরনের প্রোটিন দেয়, একটা হলো প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন, একটা হলো অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। একটা হলো প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন, একটা হলো অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন, ঠিক আছে? সেন্সরসকে বলে যে তুমি যে কোনো একটা প্রোটিন কাজে লাগাতে পারবা, যে কোনো একটা প্রোটিনকে কাজে লাগাতে পারো। যেহেতু অ্যাপোপ্টোসিস করতে হবে ভাই, সেন্সরস কি করে, প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনগুলো কি করে ভাই, স্টিমুলেট করে। প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনগুলো কি করতেছে ভাই, স্টিমুলেট করতেছে। আচ্ছা, তাহলে সেন্সর চিন্তা করতেছে, তাহলে আরেকটা প্রোটিন আমাকে কেন দিল? আরেকটা প্রোটিন P53 সেন্সরসকে এই কারণে দিয়েছে যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনকে সে আপনি যদি এভাবে রেখে দেন, কিছুক্ষণ পরে সে যদি স্টিমুলেট হয়, অ্যাপোপ্টোসিস কিন্তু ভাই আপনি ঠিকমতো হবে না। তো সেন্সরস অফ অ্যাপোপ্টোসিস আফটার অ্যাক্টিভেশন স্টিমুলেট প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিন এন্ড ইনহিবিট অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন। প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনের স্টিমুলেশনের কারণে, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনের ইনহিবিশনের কারণে সাইটোক্রোম সি অ্যাক্টিভেশন হচ্ছে। সাইটোক্রোম সি অ্যাপোপ্টোসিস করতেছে উইথ দি হেল্প অফ ক্যাসপাস। সাইটোক্রোম সি উইথ দি হেল্প অফ ক্যাসপাস ইট কজেস অ্যাপোপ্টোসিস। ক্যাসপাসটা কি ভাই, ক্যাসপাসটা হলো একটা প্রোটিয়েজ এনজাইম। ক্যাসপাসটা কি ভাই, ক্যাসপাসটা হলো একটা প্রোটিয়েজ এনজাইম। এখন আপনার কাছে ইয়ে লাগতে পারে যে
ক্যাসপাসটা কি? ক্যাসপাসটা হলো একটা প্রোটিজ এনজাইম। এখন আপনার কাছে যদি পরীক্ষা কোশ্চেন আসে অ্যাপোপ্টোসিস কি ক্যাসপাস ডিপেন্ডেন্ট? ট্রু। আপনার কাছে যদি কোশ্চেন আসে নেক্রোইস ক্যাসপাস ডিপেন্ডেন্ট? ফলস। কারণ নেক্রোইসের সাথে আপনি ক্যাসপাসের কোনো আপনি সম্পর্ক নাই, আপনি এটা পড়ানো নাই, ঠিক আছে? এখন আপনার জানতে হবে আমাদের বডিতে প্রোঅ্যাপোপ্টোটিক প্রোটিন আছে কারা কারা? এই দুইটা আছে প্রোঅ্যাপোপ্টোটিক প্রোটিন, BAX এবং BAK চ্যানেল, ঠিক আছে? আর অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন আছে দুইটা, BCL এবং MCL। প্রোঅ্যাপোপ্টোটিক প্রোটিন আছে দুইটা, BAX এবং BAK চ্যানেল, আর অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিন আছে দুইটা, BCL এবং MCL চ্যানেল, ঠিক আছে? আর আমাদের বডিতে সেন্সরস অফ অ্যাপোপ্টোসিস আছে ভাইয়া পাঁচটা। সেন্সরস অফ অ্যাপোপ্টোসিস আছে পাঁচটা, BIM, BID, BAD, PUMA, NOX, ঠিক আছে? এই পাঁচটা আছে সেন্সরস। এখন ভাই আপনার পরীক্ষায় যদি কোশ্চেন চলে আসে অ্যাপোপ্টোসিস স্টিমুলেটেড বাই ক্যাসপাস, ট্রু। অ্যাপোপ্টোসিস স্টিমুলেটেড বাই সাইটোক্রোম C, ট্রু। Apoptosis stimulated by BAX, BAK, true. Apoptosis stimulated by BCL, MCL, false. Anti-apoptotic. যাদের নামের শেষে CL আছে ভাই তারা হবে anti-apoptotic. Apoptosis stimulated by P53, true. ঠিক আছে, বুঝা গেছে? এই হলো ভাই আপনার মেকানিজমটা। এখন আমরা একটা কোশ্চেন দেখি ভাই, এই থেকে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা দেখি। মরফোলজিক ফিচার যেগুলো আমরা পড়ছিলাম এগুলোতে আমরা পড়ে যাচ্ছি, এগুলো কোশ্চেন নিয়ে আমরা পড়ে যাচ্ছি। এটা নিয়ে একটা কোশ্চেন আসছে, সেটা একটু আমরা দেখিনি। অ্যাপোপ্টোসিস ট্রিগার ভাই দেখেন আপনার এটা 17তে এটা রেসিডেন্সিতে এসেছে এবং এটা আপনার ডিপ্লোমাতে এসেছে। দেখেন প্রথম ভাই অ্যাপোপ্টোসিস বলছে, এখানে কিন্তু ভাই আপনার ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক আলাদা করে ভাই কিছু বলে নাই, সুতরাং আপনার সবগুলো ট্রু দিতে হবে। দেখেন P53 আপনার ট্রু দিতে হবে ভাই। BCL অ্যান্টি অ্যাপোপ্টোটিক, ফলস। লাইগেশন অফ ফাস, ওই যে FS ভাই এক্সট্রিনসিক যে লিগেন্ড যে পড়ছিলাম FS, ওইটা ট্রু। সুপারঅক্সাইড ডিসমিউটেড নাইট্রিক অক্সাইড এই ধরনের কোনো কিছু আমরা পড়ি নাই, ফলস। তাহলে ভাই আপনি যদি এই মেকানিজমটা মনে রাখেন P53 BCL2 আপনি পেরে যাবেন কিন্তু ভাই, ঠিক আছে? এখন এখানে ভাই স্টেম চেঞ্জ করে দিতে পারে, P53 জায়গায় BAX দিতে পারে, BCL2 জায়গায় সাইটোক্রোম C দিতে পারে। আপনার মেকানিজম যদি খেয়াল থাকে যে অপশনই থাকুক আপনি পেরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস আমরা কিছু ডিফারেন্স দেখি। যেমন আমরা জানি যে নেক্রোসিস অলওয়েজ একটা প্যাথোলজিক্যাল ভ্যারাইটি, অ্যাপোপ্টোসিস ক্যান বি ফিজিওলজিক্যাল, ক্যান বি প্যাথোলজিক্যাল, ঠিক আছে? আসেন সেল সাইজে, নেক্রোসিস অলওয়েজ কি হয়? সেলুলার সোয়েলিং হচ্ছে। অ্যাপোপ্টোসিসে কি হচ্ছে ভাই? সেলুলার শ্রিঙ্কেজ হচ্ছে, ঠিক আছে? নেক্রোসিসে আমরা জানি নিউক্লিয়ার 3টা চেঞ্জই পাবো, আর অ্যাপোপ্টোসিসে ক্যারিওলাইসিসটা পাবো না, যেটা আপনি পেজ নাম্বার 21-এ দেখবেন আমি একটা পিক্টোগ্রাম দিয়ে রাখছি। ওই পিক্টোগ্রাম দেখলে আপনি বুঝবেন। আর আমি যখন নিউক্লিয়ার চেঞ্জেস অফ নেক্রোসিস বলেছিলাম তখনও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম। প্লাজমা মেমব্রেন আমরা জানি নেক্রোসিসে ডিসরাপশন হয়, অ্যাপোপ্টোসিসে কি থাকে বা ইনট্যাক্ট থাকে। সেলুলার কন্টেন্ট নেক্রোসিসে বলছে এনজাইমেটিক ডাইজেশন। ভাই যে কোনো একটা কথা বলছে, এনজাইমেটিক ডাইজেশন মেইনলি হয় আমরা জানি অটোলাইসিস, হেটারোলাইসিস, লিকুইফেক্টিভ নেক্রোসিস, ওইটার কথা বলছে। সেলুলার কন্টেন্ট অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে কি থাকে বা ইনট্যাক্ট। আর ইনফ্লামেশন আমি বারবার অনেকবার বলছি এই কথাটা যে নেক্রোসিসের সাথে ইনফ্লামেশনের ভালো একটা কোরিলেশন আছে, আদারওয়াইজ অপোজিট সাইডে আপনার অ্যাপোপ্টোসিসের সাথে কোনো রিলেশন নাই। এখন অ্যাপোপ্টোসিসে দেখেন কোশ্চেনগুলো কি আসছে ভাই? ফিচারস অফ অ্যাপোপ্টোসিস, রিডিউস সেল সাইজ, ঠিক আছে, ট্রু। ডিসরাপ্টেড প্লাজমা মেমব্রেন, ফলস। ইনফ্লামেশন, ফলস। ফ্র্যাগমেন্টেশন অফ সেল নিউক্লিয়াস, এটাকে আমরা বলে থাকি হলো ভাইয়া ক্যারিওরেক্সিস, ট্রু। এনজাইমেটিক ডাইজেশন, হ্যাঁ, ফলস। আচ্ছা, তারপর অ্যাপোপ্টোসিসের আর ফিচার কেজিয়েশন একটা অ্যাপোপ্টোসিস, প্রোগ্রাম সেল ডেথ, ট্রু। ডেড সেল আর রিপিডলি ক্লিয়ার। ভাই আমরা 4টা মরফোলজিক্যাল ফিচার পড়েছিলাম অ্যাপোপ্টোসিসের, আপনার সেলুলার শ্রিঙ্কেজ, ক্রোমাটিন কনডেনসেশন, ফরমেশন অফ সাইটোপ্লাজমিক ব্লেব, অ্যাপোপ্টোটিক বুড়ি। আর 4 নাম্বারটা পড়েছিলাম ভাই ফ্যাগোসাইটোসিস, ওটাই হলো ভাইয়া ডেড সেল আর র্যাপিডলি ক্লিয়ার, ফ্যাগোসাইটোসিস। ইনফ্লামেশন, ফলস। সেল মেমব্রেন ড্যামেজ, ফলস। ইট মে কোএক্সিস্ট উইথ নেক্রোসিস, এটাকে আমরা বলি নেক্রোপ্টোসিস, ঠিক আছে? আচ্ছা, পেজ নাম্বার 22, 23 এটা আমরা পরে পড়বো, 24 এগুলো আমরা পরে পড়বো। আমরা একটু 26-এ চলে যাবো ভাই, আমরা একটু 26-এ চলে যাবো। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো ফ্রি রেডিক্যাল। প্রথমেই যেটা ফ্রি রেডিক্যাল থেকে আমাদের পড়তে হবে পেজ নাম্বার 26-এ আছে দেখেন, সেটা হলো ফ্রি রেডিক্যালের সোর্স। ফ্রি রেডিক্যালের সোর্স আপনাদের শীটে অনেকগুলো দেওয়া আছে, 9টা দেওয়া আছে। 10 নাম্বার লিখে রাখবেন ভাইয়া অ্যান্টি ক্যান্সার ড্রাগ, 9টা দেওয়া আছে, 10 নাম্বার লিখবেন ভাইয়া অ্যান্টি ক্যান্সার ড্রাগ। তো সোর্স তো ভাই মুখস্থ করবেন, সোর্স তো ভাই এখানে বলার কিছু নাই, সোর্স আপনার মুখস্থ করবেন। তো আমি যে জায়গাগুলো বলি এই জায়গাগুলো একটু কষ্ট করে আন্ডারলাইন করবেন। দেখেন 1 নাম্বার সোর্সটা লেখা আছে রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন ডিউরিং নরমাল মেটাবলিক প্রসেস, ডিউরিং নরমাল মেটাবলিক প্রসেস, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবেন। অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি, আলট্রাভায়োলেট লাইট এক্সরে, আলট্রাভায়োলেট লাইট এক্সরে, এই জায়গাটা আন্ডারলাইন করে রাখবেন। রিপিট বার্স্ট অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ডিউরিং ইনফ্লামেশন, ডিউরিং ইনফ্লামেশন জায়গাটা আন্ডারলাইন করে রাখবেন। এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যালস অর ড্রাগ, এনজাইমেটিক মেটাবলিজম অফ ড্রাগ, এনজাইমেটিক মেটাবলিজম আন্ডারলাইন করবেন, আর শেষে ড্রাগ
এটা আন্ডারলাইন করবেন। ট্রানজিশন মেটাল সাচ এস আয়রন এন্ড কপার, কিছু আপনার মেটাল আপনার সোর্স হিসেবে কাজ করতে পারে, যেমন আয়রন আর কপার, এটা আন্ডারলাইন করে রাখবেন। রিপারফিউশন ইনজুরি যে ফ্রি রেডিকেল সোর্স, এটা আমরা জানি। ফ্যাগোসাইটোসিস, যখন ইনফ্লামেশন ক্লাস করবেন তখন দেখবেন ফ্যাগোসাইটোসিস থেকেও আপনার ফ্রি রেডিকেল ফর্মেশন হতে পারে। সবগুলো সোর্সই পড়বেন ভাইয়া, কিন্তু আমি যে জায়গাগুলো আন্ডারলাইন করে দিলাম শুধুমাত্র মানে এই স্টেমগুলো পরীক্ষা হলে ছিল, যেমন রিডাকশন, অক্সিডেশন, রিঅ্যাকশন ডিউরিং নরমাল মেটাবলিক প্রসেস, এতটা তো ভাই আসতে পারে না, তাই পরীক্ষা হলে আসছে ডিউরিং নরমাল মেটাবলিক প্রসেস। আপনার পরীক্ষার সময় আসতে পারে রিডাকশন, অক্সিডেশন, রিঅ্যাকশন, এতটুকু। ঠিক আছে, আচ্ছা, এটা হলো আমরা সোর্স ভাই, মুখস্থ জিনিস। পরের পেজে আসেন, ফ্রি রেডিকেলের টাইপ, সেটা আমি রিপারফিউশন ইনজুরির সময় বলেছিলাম। আমাদের বডিতে ফ্রি রেডিকেলের 3টা টাইপ আছে, অক্সিজেন ডিরাইভড, কার্বন ডিরাইভড এবং নাইট্রোজেন ডিরাইভড, যেটা রিপারফিউশন ইনজুরিতে অনলি 2 ধরনের একটা প্রোডাকশন হয়। এখন ভাই শুধু টাইপটা পড়লে আমার হবে না, আমার সাব টাইপটা পড়তে হবে। ঠিক আছে, যেমন অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকেল আছে 3 ধরনের। আপনার কি সাব টাইপ আছে? হাইড্রোক্সিল আয়ন আছে, আপনার সুপার অক্সাইড আছে, আর কি আছে? হাইড্রোজেন পারঅক্সাইড আছে। 3 ধরনের ফ্রি রেডিকেল আছে। নাইট্রোজেন ডিরাইভড ফ্রি রেডিকেল, নাইট্রিক অক্সাইড আছে, আর কার্বন ডিরাইভড ফ্রি রেডিকেল একটা নাম আছে। সাব টাইপ গুলো আপনার জানতে হবে। এই হলো 27। আসেন 28, এইটা নিয়ে আমাদের পড়তে হবে, যেটা আমি তখন বলছিলাম যে কিভাবে ফ্রি রেডিকেল সেল ইনজুরি করে, রিপারফিউশন ইনজুরি করুক, যেটাই করুক, কিভাবে ফ্রি রেডিকেল ইনজুরিটা করে সেটা দেখেন। আমি আপনাদের যদি একটা ছবি এঁকে দেখাই, ধরেন একটা সেল যে ইনজুরি করবে ভাই, এই একটা সেলে ভাই 2টা পোর্শনই থাকে, একটা হলো নিউক্লিয়াস আর এটা ধরেন আপনার সাইটোপ্লাজম। ধরেন এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, ঠিক আছে। আর এই ধরনের হলো ও হলো ভাই ফ্রি রেডিকেল, ও হলো ফ্রি রেডিকেলটা, ঠিক আছে। আচ্ছা, এখন আউটার অরবিটে নেগেটিভ ইয়েতে থাকে, সিঙ্গেল ইয়েতে। আচ্ছা, যাই হোক, তো এখন এই ফ্রি রেডিকেলটা যে ওকে এই সেলটাকে ড্যামেজ করবে, সর্বপ্রথম সেলের কোন অংশটাকে ফ্রি রেডিকেল ফেস করবে? সেটা হলো সেলের মেমব্রেন। সেটা কি? সেলের মেমব্রেন। এখন সেলের মেমব্রেনে আমরা জানি সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা সেটা হলো ফসফোলিপিড। তাহলে এই ফ্রি রেডিকেল এই সেলটাকে ইনজুরি করতে হলে সর্বপ্রথম তার কাকে ফেস করতে হবে? সেল মেমব্রেনকে। তো মেমব্রেনের সে কোনোভাবে যদি সে লিপিড অংশটাকে কম্প্রোমাইজ করতে পারে, তাহলে সে কি মেমব্রেনটা ড্যামেজ করতে পারবে। তখন সে কি করবে? প্রথমেই দেখবেন আপনাদের পয়েন্টে লেখা আছে লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন। লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন, মূল উদ্দেশ্য ভাই মেমব্রেন ড্যামেজ করা। মেমব্রেন ড্যামেজ করতে হলে আমার যা করতে হবে ফ্রি রেডিকেল তাই করে। সে কি করে? লিপিডের পারঅক্সিডেশন করে। লিপিডের পারঅক্সিডেশন করে লিপিডটাকে ভেঙে দেয়, মানে মোট কথা কি ভাই, মেমব্রেনটাকে ড্যামেজ করে। ঠিক আছে, এই হলো ভাইয়া প্রথম অপশনটা হলো কি, লিপিড পারঅক্সিডেশন করে সে মেমব্রেন ড্যামেজ করে। সুতরাং আপনাদের পরীক্ষায় যদি মেকানিজম ফ্রি রেডিকেল ইনজুরি লিপিড পারঅক্সিডেশন থাকে আপনারা ট্রু দিবেন, যদি থাকে মেমব্রেন ড্যামেজ আপনারা কি করবেন ভাইয়া, সেটাও ট্রু দিবেন। আচ্ছা, তো ড্যামেজ করে আসার পরে ভাই ফ্রি রেডিকেল কিন্তু এখন সেলের ভিতরে ভাই, এখন কি ফ্রি রেডিকেল সেলের ভিতরে, এখন তার কাছে 2 ধরনের স্ট্রাকচার আছে, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো সাইটোপ্লাজমের যে স্ট্রাকচারটা। এখন আপনাকে যদি বলি ভাইয়া, আপনার এটা জেনেটিক্স ক্লাসে আমি সাধারণত বলে থাকি যে আমাদের বডির 90% ডিএনএ থাকে নিউক্লিয়াসে, 10% ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়াতে। আমাদের বডির 90% ডিএনএ থাকে নিউক্লিয়াসে, 10% থাকে মাইটোকন্ড্রিয়াতে। ঠিক তেমনি আমাদের বডির 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, 10% আরএনএ থাকে কোথায় ভাই? নিউক্লিয়াসে। এখন ফ্রি রেডিকেল এখানে আসার পর চিন্তা করলো আমার নিউক্লিয়াসকে ড্যামেজ করতে হবে, সাইটোপ্লাজমে যে অর্গানেলি আছে সেটাকে আমার ড্যামেজ করতে হবে। এখন আমি যদি একটা স্ট্রাকচারকে টার্গেট করি, তাহলে আমি 2টা জিনিসকে আমি একসাথে কিল করতে পারবো। কোন সে স্ট্রাকচার? সেটা হলো ডিএনএ। ডিএনএ যদি আমি ডিএনএটাতে যদি আমি সমস্যা করতে পারি, ডিএনএটাকে যদি আমি কোনোভাবে ইনজুর করতে পারি, তাহলে আমি নিউক্লিয়াসকে ড্যামেজ করতে পারবো, আর সাইটোপ্লাজমে একটা অন্যতম একটা অর্গানেলি আছে মাইটোকন্ড্রিয়া, আমি সেটাকেও ড্যামেজ করতে পারবো। তখন ফ্রি রেডিকেল কি করে? ডিএনএ তে লেশন করে। তখন ফ্রি রেডিকেল কি করতেছে? ডিএনএ তে লেশন করতেছে। আপনার নিউক্লিয়াসও শেষ, মাইটোকন্ড্রিয়াও শেষ। সুতরাং 3 নাম্বার পয়েন্টে দেখেন ফ্রি রেডিকেলের মেকানিজম অফ ইনজুরি আছে লেশন ইন ডিএনএ, বা লেশন ইন ডিএনএ যদি থাকে ট্রু দিবেন, যদি থাকে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ ট্রু দিবেন, যদি থাকে নিউক্লিয়ার ড্যামেজ ট্রু দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আর যে সাইটোপ্লাজমে আরো যে স্ট্রাকচারগুলো আছে, এই স্ট্রাকচারগুলোর মাঝে অন্যতম ইম্পর্টেন্ট স্ট্রাকচার হলো ভাইয়া, অন্যতম ইম্পর্টেন্ট স্ট্রাকচার হলো আপনার যে স্ট্রাকচারগুলো প্রোটিন কন্টেইন করে, যে স্ট্রাকচারগুলো কি ভাইয়া? প্রোটিন স্ট্রাকচার। তো সাইটোপ্লাজমে আরো যে স্ট্রাকচারগুলো আছে যেগুলো প্রোটিন স্ট্রাকচার, সেই প্রোটিন স্ট্রাকচারগুলোতে আপনি যে বিল্ডিং এ আছেন ভাইয়া, সেই বিল্ডিংটাকে আপনি যদি প্রোটিন বলেন, ওই বিল্ডিং এর প্রতিটা ইটকে আপনি বলবেন হলো অ্যামাইনো অ্যাসিড।
প্রতিটা অ্যামাইনো অ্যাসিড আরেকটার সাথে এই ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, সেটাকে আপনি বলেন পেপটাইড। কয়েকটা পেপটাইড আপনার যুক্ত থাকে, সেটাকে আপনি বলেন পলিপেপটাইড। 100 বেশি পলিপেপটাইড হয়ে গেলে আপনি তখন তাকে বলেন প্রোটিন। তো প্রোটিনের যে একদম স্মলেস্ট যে স্ট্রাকচার ইউনিট, দ্যাট ইজ ভাইয়া অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো আপনার এই যে বসে 2 নম্বর পয়েন্টে দেখবেন কি লিখে আছে, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন। তো এই প্রোটিনের অক্সিডেটিভ মডিফিকেশন গুলা কিভাবে করে, আপনার প্রোটিন স্ট্রাকচার গুলোকে ড্যামেজ করার জন্য। এটা শীটে ভালো নাই, আমার স্লাইডটার দিকে একটু কষ্ট করে তাকাবেন, আপনার মোবাইলে বা ল্যাপটপে যেটাতে আপনার ক্লাসটা করতেছেন ওইটা এই স্লাইডের দিকে তাকান, দেখেন প্রোটিন ড্যামেজ। কারণ মূল উদ্দেশ্য কি ভাই, অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন না, মূল উদ্দেশ্য কি প্রোটিন ড্যামেজ। তো প্রোটিন ড্যামেজ করতে হলে প্রোটিনের মাঝখানে তারা কিছু মডিফিকেশন করে প্রোটিনের স্ট্রাকচার। দেখেন কি কি মডিফিকেশন করে, 3টা জিনিস আছে আমার স্লাইডে লিখা আছে। দেখেন প্রথমেই লিখা আছে ফ্র্যাগমেন্টেশন, ওই যে প্রোটিন বা যে বন্ডগুলো যে যুক্ত, ওই বন্ডগুলো কি কি করে দেয় ভাই, ভেঙে দেয়। 2 নম্বর দেখেন স্লাইডে কি লিখা আছে, ক্রস লিঙ্কিং। ঠিক আছে, ওই বন্ডগুলোতে কি করে ভাই, ক্রস লিঙ্কিং করে দেয় ড্যামেজ করার জন্য। এটাও যদি না করতে পারে, প্রোটিনের যে এনজাইমগুলো আছে ওই এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে দেখেন ওই বাকি যে প্রোটিনের স্ট্রাকচারগুলো আছে ওটাও ড্যামেজ হয়ে যাচ্ছে। মানে মোট কথা ফ্রিডিকেল যে সেলটা ইনজুরি করতে গেছিল ওই সেলটা মোটামুটি শেষ। ঠিক আছে ভাই, এই হলো আপনার ফ্রিডিক্যালের মেকানিজম, ইফেক্টস অফ ফ্রিডিক্যাল মেকানিজম ইনজুরি। সবার শেষে দেখেন আছে টার্মিনেশন। ফ্রিডিক্যাল থেকে এখন দেখবেন রেসিডেন্সিতে কোশ্চেন আসছে, একটা ফ্রিডিক্যাল দিয়ে কোশ্চেন 5টা স্টেম কোশ্চেন করে, সেখানে একটা স্টেম দেবে সোর্স থেকে, একটা স্টেম দেয় টাইপ থেকে, একটা স্টেম দেয় ইফেক্ট থেকে, আর 2টা স্টেম দেবে ইনঅ্যাক্টিভেশন থেকে। ঠিক আছে, এইভাবে ফ্রিডিক্যাল হোল একটা কোশ্চেন করে। কিন্তু ফ্রিডিক্যাল থেকে আপনারা যদি বলেন যে ভাই কোন জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ টার্মিনেশন অর ইনঅ্যাক্টিভেশন। ঠিক আছে, বা ইলিমিনেশন, আপনারা যেটাই বলেন। তো সেটা আমরা দেখি ইলিমিনেশনটা। তো প্রথমটা আসি স্পন্টেনিয়াসলি ভাই আমার জানার দরকার নাই, এটা আপনি এমনি জানেন, এটা পরীক্ষা আসবে। আচ্ছা, তারপর 2 নম্বর পয়েন্টে কি আছে, এক্সাম্পলে আসেন, কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে, নাম কি ভাই, ACE। তো এই নাম যদি থাকে তাহলে তো পারবেন, আর যদি কেমিক্যাল নেমটা থাকে, সি না থেকে থাকতে পারে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই না থেকে থাকতে পারে আলফা টোকোফেরল। ঠিক আছে, ভিটামিন এ না থেকে থাকতে পারে, ভিটামিনের অনেকগুলো ফর্ম আছে ভাই, কিছু আছে ইনঅ্যাক্টিভ ফর্ম, কিছু আছে অ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্মটা যেটা আমরা ভেজিটেবল সোর্স থেকে পাই, বিটা ক্যারোটিন। অ্যাক্টিভ ফর্ম আছে ভাই যেটা আমরা অ্যানিমাল সোর্স থেকে পাই, যেমন রেটিনল, রেটিনাল, রেটিনোইক অ্যাসিড। ঠিক আছে, তো এই যে বিটা ক্যারোটিন যে ফর্মটা, যেটা প্রোঅ্যাক্টিভ ফর্ম, এটার শুধুমাত্র ভাইয়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোল আছে, বাকি কোনোটার ভাইয়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোনো রোল নাই, বাকি কোনোটার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোনো রোল নাই। ঠিক আছে, তো এই আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন শেষ। এখন আসেন বাকি অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমি আপনাদের আন্ডারলাইন করে দিই। সিস্টিনের নিচে আন্ডারলাইন করবেন, গ্লুটাথিওনের নিচে আন্ডারলাইন করবেন। 3 নম্বরের এক্সাম্পলে আসি, ফেরিটিনের নিচে আন্ডারলাইন করবেন, ল্যাক্টোফেরিনের নিচে আন্ডারলাইন করবেন, সেলুলোপ্লাজমিন এর নিচে আন্ডারলাইন করবেন, ট্রান্সফেরিনের নিচে আন্ডারলাইন করবেন। তাহলে আমরা 6টা অ্যান্টিঅক্সিডেন্টের নাম শিখলাম, সেলুলোপ্লাজমিন, ফেরিটিন, ট্রান্সফেরিন, ল্যাক্টোফেরিন, সিস্টিন, গ্লুটাথিওন, 6টা। আরো 3টা লিখবেন শিটে, সেরাম অ্যালবুমিন, মেলাটোনিন, MELATONIN, মেলাটোনিন। আরেকটা লিখবেন সেলেনিয়াম, SELENIUM, সেলেনিয়াম। ঠিক আছে, তো 9টা অ্যান্টিঅক্সিডেন্টের নাম শিখলাম আমরা। আচ্ছা, এখন সবার শেষে আসেন অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম। আপনার 3টে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের নাম সবাই জানেন, কিন্তু আমি এখন যে বিক্রিয়াটা লিখে দিব, যে রিঅ্যাকশনটা লিখে দিব, দয়া করে এই রিঅ্যাকশনটা কেউ ভুলবেন না। এই রিঅ্যাকশন থেকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম থেকে কোশ্চেন ঘুরাই দেবে ভাইয়া। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা মনে রাখবেন, ইনশাআল্লাহ আপনারা কেউ এটাতে ভুল করবেন না। এই রিঅ্যাকশনটা লিখে রাখবেন, হ্যাঁ সবাই। এটা হলো অক্সিজেন ভাইয়া। অক্সিজেনকে সুপার অক্সাইডে কে করে, NADPH অক্সিডেজ, অক্সিডেজ এই এনজাইম। সুপার অক্সাইডকে ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইড কে করবে, সুপার অক্সাইড ডিসমিউটেজ। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেন কে করবে, ক্যাটালেজ গ্লুটাথিওন পারঅক্সিডেজ। ঠিক আছে, এখন আপনারা কোশ্চেন করতে পারেন ভাই তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কোনগুলা, দেখেন ভাই, অক্সিজেনকে ভেঙে সুপার অক্সাইডে কনভার্ট করতেছে NADPH অক্সিডেজ, সে কি ভাই কোনো ফ্রিডিক্যাল ভাঙতেছে? তাহলে সে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম না। সুপার অক্সাইডকে ভেঙে হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট করতেছে, তাহলে
ফ্রি রেডিকেল ভাঙতেছে কোনটা, সুপার অক্সাইডকে ভাঙতেছে, তাহলে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম, সুপার অক্সাইড ডিসমিউটেজ। হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেন করতেছে কে, ক্যাটালেস গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, তাহলে এই দুটো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম। ঠিক আছে, তাহলে টোটাল অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কয়টা ভাইয়া, 3টা। ঠিক আছে, এখন আপনার যদি এইভাবে কোশ্চেন আসে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কয়টা, আপনি তো ভাই 3টা আনসার করলেন, কিন্তু দেখবেন আপনাদের রেসিডেন্সি পরীক্ষায় 2বার একটা কোশ্চেন আসছে, হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে কে কে। আপনি জানেন অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম ভাই এটা, কিন্তু আপনি কি এটা ট্রু দিতে পারবেন? সে তো ভাই হাইড্রোজেন পারঅক্সাইড ফর্মেশন করে, সে তো হাইড্রোজেন পারঅক্সাইড গড়ে ভাইয়া, সে তো হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙে না ভাইয়া। হাইড্রোজেন পারঅক্সাইড তো ভাঙে ওরা, সে তো হাইড্রোজেন পারঅক্সাইড গড়তেছে, সে তো হাইড্রোজেন পারঅক্সাইড ভাঙতেছে না ভাইয়া। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ এবং ক্যাটালিস, আনসার এটা। যদি আসে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কয়টা, 3টা। যদি বলে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙে কয়টা, আনসার 2টা। যদি বলে সুপার অক্সাইডকে ভাঙে কয়টা, আনসার 1টা। ঠিক আছে ভাইয়া, এই হলো আপনাদের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম নিয়ে কথাবার্তা। দেখেন ফ্রি রেডিকেল থেকে কি কোশ্চেন আসছে, ফ্রি রেডিকেল আর রিমুভ রেডিসেল মানে ইলিমিনেশন থেকে আসছে, ট্রান্সফেরিন ট্রু হবে, গ্লুটাথিয়ন ট্রু হবে, সুপার অক্সাইড ডিসমিউটেজ এটা ট্রু হবে। ফ্রি রেডিকেল আর জেনারেটেড মানে সোর্স থেকে আসছে। ঠিক আছে, তো সোর্স যে 10টা বলছি 10টা পরে নিয়েন, ওই দেখবেন যেগুলো আমি আন্ডারলাইন করে দিছি এগুলো আসছে। হাইড্রোজেন পারঅক্সাইড ক্যান বি নিউট্রালাইজ, এই দেখেন ক্যাটালেস আর গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ ফ্রি সোর্স। সোর্স যদি ভাই আসে ভাইয়া, ধরেন সোর্স আসছে ভাই, আপনি সোর্স পড়ে যান নাই, আপনি কিভাবে অ্যান্সার করবেন? যে ভাইয়া তো লাস্টে বলছিল যে ইলিমিনেশনটা ভালো করে পড়তে, সোর্স গুলো তো ভুলে গেছি 10টা, তখন জানেন কি করবেন ভাই, ইলিমিনেশন যেগুলো আছে ওগুলো ফলস দিয়ে দিবেন, আপনার আনসার এমনি হয়ে যাবে। যেমন সেলোপ্লাজমিন এটা ইলিমিনেশন করে, এটা ফলস দেন। গ্লুটাথিয়ন এটা ইলিমিনেশন করে, এই দুটো ফলস দেন, আপনার আনসার এমনি হয়ে যাবে। দেখেন আমি আরো আরেকটা সোর্সে থেকে কোশ্চেন আছে, ওই কোশ্চেনটা দেখাই, এই দেখেন এটা গ্লুটাথিয়ন ফলস দেন, সেলোপ্লাজমিন ফলস দেন, আপনার আনসার হয়ে গেছে। ঠিক আছে ভাই, তো এই হাইড্রোজেন পারঅক্সাইড এই একই কোশ্চেন আবার আসছে। আচ্ছা এটা সোর্স, আচ্ছা এটাও সোর্স। এই সোর্সে দেখেন এই যে আপনি সুপার অক্সাইড ডিসমিউটেজ এটা তো ইলিমিনেশন করে, এটা ফলস দেন। ভিটামিন ই ইলিমিনেশন করে, এই দুটো ফলস দেন, দেখেন আপনার আনসার হয়ে গেছে। ঠিক আছে, তো এই হলো ভাই ফ্রি রেডিকেল আর তার আমরা অ্যাডাপ্টেশনটা আমরা পরে আলোচনা করব। আমরা এখন একটু আলোচনা করব পেজ নাম্বার 39 যেটা আছে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। পেজ নাম্বার 39 যেটা আছে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন নিয়ে কথা বলার আগে ভাই আমরা একটু প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন থেকে কি কি কোশ্চেন আছে আসেন ভাই একটু দেখে নিই আমরা। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় হয়? মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় হয়? আচ্ছা এটা ফিজিওলজির কোশ্চেন। মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় হয়? মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের সাইট, মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের সাইট, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায় হয়? এটাও ফিজিওলজির কোশ্চেন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় হয়? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় হয়? প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন কোথায় হয়? মানে ভাইয়া মোট কথা হলো আপনার কোশ্চেন একই ভাইয়া, কোশ্চেন সেমই আসে। কোশ্চেনটা কি ভাইয়া? পেজ নাম্বার দেখেন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন দুই ধরনের আছে। পেজ নাম্বার 39 পাবেন ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, পেজ নাম্বার 40 তে পাবেন মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। আপনার কোশ্চেন এটাই আসে, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন কোথায় হয়, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কোথায়। এটা মুখস্থ টপিক ভাইয়া। আচ্ছা আসেন একদম সবার শুরুতে দেখেন ক্যালসিফিকেশন মানে কি, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন আপনারা যে পড়তেছেন ক্যালসিফিকেশন মানে কি? ক্যালসিফিকেশন মানে শুধু এটাই না যে আপনার ক্যালসিয়াম ডেপোজিশন। একটু দেখেন ফার্স্ট লাইনটা আপনি একটু পড়েন, শুধুমাত্র ক্যালসিয়াম ডেপোজিশনকে আপনি ক্যালসিফিকেশন বলেন না, ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম জমা হচ্ছে, আয়রন জমা হচ্ছে, মিনারেল সল্ট জমা হচ্ছে, সবকিছু মিলে কি ক্যালসিফিকেশন। তো দুইটা ক্যালসিফিকেশন, ওয়ান ইজ ডিস্ট্রফিক অ্যানাদার ওয়ান ইজ মেটাস্টেটিক। তো ভাইয়া ডিস্ট্রফিকটা কি? দেখেন ডিস্ট্রফিকের আন্ডারে ভাই দুইটা কথা লেখা আছে, পরের পেজে যান মেটাস্টেটিক আন্ডারে দুইটা কথা লেখা আছে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মেটাস্টেটিক ক্যালসিফিকেশনের মাঝখানে দুইটা বেসিক ডিফারেন্স আছে। দুইটা বেসিক ডিফারেন্স কি ভাইয়া? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন ডেড বা ডাইং সেলে হচ্ছে, মেটাস্টেটিক ক্যালসিফিকেশনটা ভাইটাল বা ভায়াবল সেলে হচ্ছে। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন যেখানে হচ্ছে সেখানে সেরাম ক্যালসিয়াম লেভেলটা নরমাল থাকছে, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন যেখানে হচ্ছে সেখানে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে ভাইয়া। ঠিক আছে, এই দুইটা হলো বেসিক ডিফারেন্স। একটা ডেড বা ডাইং সেলে হচ্ছে, একটা লিভিং ভাইটাল সেলে হচ্ছে। একটাতে যেখানে হচ্ছে সেখানে ক্যালসিয়াম মেটাবলিজমে কোনো অল্টারেশন হচ্ছে না, আর মেটাস্টেটিক ক্যালসিফিকেশন যেখানে হচ্ছে সেখানে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে। ঠিক আছে, এখন ভাই আপনার সাইটস তো ভাই দেখেন পেজ নাম্বার 39 অনেকগুলো সাইটস আছে, পেজ নাম্বার 40 তে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন অনেকগুলো সাইট আছে। দেখেন আমি আপনার প্যারা আর একটু বাড়ায় দিই, পেজ নাম্বার 44 দেখেন
বইয়ের ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের সাইট আছে, কিন্তু সেটা 39-40 পেজে স্কিপ হয়ে গেছে বা মিস হয়ে গেছে। সেটা আমি দেখবেন 44 নাম্বার পেজে আমি আমার একটা হাতে লেখা একটা নোট আছে, সেটা প্রিন্ট করে আমি 44 নাম্বার পেজে অ্যাড করে দিয়ে রাখছি। দেখেন, তার মানে অনেকগুলা আপনার সাইট আছে। তো এতগুলা সাইট মনে রাখা একটু টাফ ভাইয়া। দেখেন, আমি যদি একটু সহজ করে আপনাদের দিতে পারি, পেজ নাম্বার 44 নাম্বারে যে আপনার 44 নাম্বার এতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন যে সাইটগুলো আছে, সেটাতে 5 নাম্বার এরোটাতে দেখেন আমি কি লিখে রাখছি, যত বিনাইন এবং মেলিগনেন্ট টিউমার আছে ম্যাক্সিমাম গুলো হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এক্সাম্পল, এক্সেপ্ট মাল্টিপল মাইলোমা, লিউকেমিয়া, ডিসেমিটেড টিউমার টু দি বোন। অল benign and malignant tumor the example of dystrophic calcification with the exception of multiple myeloma, leukemia and disseminated tumor। আচ্ছা বনে, তাহলে এটা যদি আপনি পড়েন 39 নাম্বার পেজে গিয়ে আপনি দেখবেন কিছু एग्जांपल আছে, মেনিনজিওমা, তারপর ফাইব্রয়েড, পেপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা। এই তো ভাই আপনার আলাদা করে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশনে পড়ার কোনো দরকার নাই ভাই, কারণ আপনি তো অলরেডি পড়ে ফেলছেন। ম্যাক্সিমাম মেলিগনেন্ট টিউমার, বিনাইন টিউমার কি ওই 2-3টা এক্সেপশন ছাড়া সব কি ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। সুতরাং আপনি এই জিনিসগুলো এমনি পারবেন। তারপর দেখেন 39 নাম্বার পেজে দেওয়া আছে কেজিএস নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিস, লিক ইফেক্টিভ নেক্রোসিস। ভাই এগুলো কি পড়ার দরকার আছে? আপনি জানেন নেক্রোসিস কি ডেড টিস্যু, নেক্রোসিস কি ডেড টিস্যু, তাহলে নেক্রোসিস তো ভাই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। সুতরাং কি যে নেক্রোসিসই থাকুক আপনি কি দিবেন ভাই, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। তারপরে ভাই আপনি এখনো হিলিং হেমোডাইনামিক ক্লাস করেছেন কিনা জানি না, এই যে থ্রম্বোসিস, ইনফার্কশন বা ড্যামেজড হার্ট ভালভ, এগুলা ভাই ডাইং সেল ভাই, এগুলা ডাইং টিস্যু, এগুলাতে কি হবে ভাই ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। এই দেখেন ডেড প্যারাসাইট, এগুলাতে কি হবে ভাই ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। কিন্তু আমি যতই বলি আপনি 60-70% एग्जांपल আপনি হয়তোবা দেখে বেসিক দিয়ে আপনি উত্তরে যাবেন, আরে এটা তো ডেড টিস্যু, এটা তো ডাইং টিস্যু, এটা তো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, এটা বিনাইন টিউমার, এটা মেলিগনেন্ট টিউমার, এটা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। বাট তারপর 20-30% আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে মুখস্থ করতে হবে ভাই। আসেন 40 নাম্বার পেজে ভাই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন ভাই আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যদি এন্ডোক্রাইন ফিজিওলজি ক্লাস করে থাকেন, ওসব ক্লাস যদি নাও করে থাকেন, আপনারা জানেন যে আমাদের প্যারাথাইরয়েড হরমোন আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেলটা ইনক্রিজ করে। সুতরাং আমরা জানি হাইপার ক্যালসিমিয়াতে কি হয়, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কি হবে, হাইপার ক্যালসিমিয়া হয়। সুতরাং হাইপার প্যারাথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া বা প্যারাথাইরয়েড এডেনোমা, এগুলাতে কি হবে ভাইয়া মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা আরেকটা জিনিস জানি ভাই, ভিটামিন ডি বা ক্যালসিট্রায়োল, ওরা কি করে ভাই ক্যালসিয়াম লেভেল কি করে ভাই ইনক্রিজ করে দেয় বা হাইপার ক্যালসিমিয়া করে। 3টা হরমোনের কথা বলি ভাই, প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিট্রায়োল, ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড হরমোন কি করবে ভাই ক্যালসিয়াম লেভেল বাড়াবে, ক্যালসিট্রায়োল বা ভিটামিন ডি ক্যালসিয়াম লেভেল বাড়াবে, ক্যালসিটোনিন কি করবে ভাই ক্যালসিয়াম লেভেল কমাবে। সুতরাং আপনার ভিটামিন ডি বা ক্যালসিট্রায়োল রিলেটেড যত ডিসঅর্ডার আছে, যেমন আপনাদের শীটে দেখবেন ভিটামিন ডি ইনটক্সিকেশন, উইলিয়ামস সিনড্রোম, সার্কোইডোসিস, ওগুলা কি করবে ভাই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। এছাড়া কিছু एग्जांपल আছে দেখবেন রেনাল ফেলিওর, লং টাইম ক্যালসিফাইলিক্সিস, সিকিডি পেশেন্টদের আমরা এটা দিয়ে থাকি, ওয়ারফেরিন আছে, অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন আছে, এগুলা মিল্ক অ্যালকালি সিনড্রোম, এগুলো কি করবে ভাই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। পরের পেজে যাবেন ভাই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের সাইট। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল টিস্যু অফ গ্যাস্ট্রিক মিউকোসা বা স্টমাক, লাং, কিডনি, ব্লাড ভেসেল, অবশ্যই ব্র্যাকেটের লাইনটা পড়বেন, সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেইন, কারণ ইনফিরিয়র ভেনা কাভা থাকলে আপনি ট্রু দিতে পারবেন না। পালমোনারি ভেইন কি ইনফিরিয়র ভেনা কাভা কি ভাই পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারিও থাকলে ট্রু দিতে পারবেন না। সিস্টেমিক আর্টারিগুলো ট্রু দিতে পারবেন, অনলি 4টা পালমোনারি ভেইন এগুলো ট্রু দিতে পারবেন, এছাড়া কোন ব্লাড ভেসেলে আপনার মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হয় না। আচ্ছা আর ভাইয়া একটা জিনিস দেখবেন একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে সেটা হলো কোরিয়া না, এটা কর্নিয়া। হ্যাঁ, স্মিডিতে একটা আছে কোশ্চেন, দেখবেন ওটাতে কর্নিয়াটা ট্রু দাও। দেখেন এই কোশ্চেন আপনাদের প্রিভিয়াসলি আসছে, আপনাদের দেখাই, এই যে দেখেন এই কোশ্চেনটা আপনাদের আসছে 17তে। ঠিক আছে, তো আপনি যদি স্মিডির কোশ্চেনটা না পড়েন তাহলে আপনি পারবেন না। তো স্মিডিতে সবগুলাই আপনার শীটের সাথে মিলে যাবে, কর্নিয়া টেক্সট আছে সেটা দেখবেন আমি শীটে দিয়ে রাখছি। ঠিক আছে, তো এখন যখন সাইটটা আপনি মুখস্থ করে ফেলতে পারবেন তখন আমি ভাই এই কোয়েশ্চেনগুলো দেখালে লাভ হতো, কিন্তু এখন এই কোয়েশ্চেনগুলো দেখালে লাভ নাই, কারণ আপনারা এখন তো সাইটগুলো ভালো করে মুখস্থ হয়নি। আমি একটা কোয়েশ্চেন শুধুমাত্র আপনাদের আমি একটু দেখাবো, নাহলে আপনাদের কনফিউশন হবে, পরে আপনাদের মিলবে না। যেমন এই কোয়েশ্চেনটা আপনারা জানেন যে কার্সিনোম অফ দি থাইরয়েড, যে ভাই তো বলছে বিনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমার কি ডিস্ট্রফিক, এটা আপনারা পারবেন। আপনাদের যেটাতে সমস্যা হবে এই কোয়েশ্চেনটাতে একটু সমস্যা হবে অ্যান্সার করতে গিয়ে। যে এখানে দেখেন ভাই কি বলছে, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, দ্যাট মিন্স আপনি ডিস্ট্রফিক গুলোও ট্রু দিবেন, মেটাস্ট্যাটিক গুলাও। ঠিক আছে, প্যাথোলজিক্যাল মানে দুইটাই কভার করে। এখানে গিয়ে দেখবেন ভাইয়া 1 নাম্বারটা ফলস দেওয়া। এখন আপনারা চিন্তা করবেন যে 1 নাম্বারটা কেন ফলস, যে ভাইয়া তো বলে দিছে যে বিনাইন টিউমার, মেলিগনেন্ট টিউমারে কি হয় ডিস্ট্রফিক। আচ্ছা এখানে তো ডিস্ট্রফিক মেটাস্ট্যাটিক বলা নাই, তার মানে 1 নাম্বারটা তো ভাইয়া আপনার
মেলিগন্যান্ট টিউমার। তো এটা কেন ভাইয়া ফলস দিছে? অলিগোডেন্ড্রোগ্লায়োমাটা ভাইয়া ট্রু দিছে, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিসটা ট্রু দিছে, পেপিলিয়া কার্সিনোমাটা ট্রু দিছে। ফ্যাটি লিভারে তো ভাই ক্যালসিয়াম ডেপোজিশন হয় না, ফ্যাট ডেপোজিশন হয়, ওটা তো ক্যালসিফিকেশনই না, এই কারণে ফলস। তো এক নাম্বারটা ভাইয়া কেন ফলস দিল? ভাই ডেভিডসনে খুব সুন্দর করে একটা লাইন লেখা আছে, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন বা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অকার্স ইন নন হজকিন্স লিম্ফোমা। ভাইয়া লিম্ফোমাতে ক্যালসিফিকেশন হয়, বাট ভাইয়া নন হজকিন্স লিম্ফোমা ভ্যারাইটিটাতে হয়, হজকিন্স লিম্ফোমাতে ভাইয়া কোনো ক্যালসিফিকেশন হয় না, এই কারণে ভাই আমি এটা ফলস দিয়ে রাখছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এই হলো ভাই ক্যালসিফিকেশন নিয়ে কথা। আমরা তারপরে টপিকটাতে চলে যাই, পেজ নাম্বার 42। এটা হলো ভাই সেলুলার এজিং, ঠিক আছে। এই ফ্লোচার্টটা আমাদের পড়তে হবে, এই ফ্লোচার্টটা আমাদের পড়তে হবে। এই ফ্লোচার্টটা তো একটু দেখেন ভাইয়া, এই যে তিনটা পিঙ্ক কালার যে বক্স আছে আপনারা যে স্লাইডে দেখতেছেন বা আপনাদের শীটে পেজ নাম্বার 42 আছে, এটা হলো এটিওলজি অফ সেলুলার এজিং, ঠিক আছে। আর রাইট সাইডে যেটা দেখতেছেন সেটা হলো কাউন্টারেক্টিং অফ সেলুলার এজিং, কাউন্টারেক্ট অফ সেলুলার এজিং, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা এই সেলুলার এজিং জিনিসটা একটু কি এটা একটু দেখি। দেখেন সেলের তো ভাই বয়স যখন বয়স হয়, বার্ধক্য হয়, তখন আমরা তাকে সেলুলার এজিং বলি। কিন্তু সেলকে আপনি কিভাবে বলবেন যে সেল বার্ধক্য স্টেজ চলে গেছে? যে সেল থেকে আপনার কোনো কাজ হচ্ছে না, যে সেলে কোনো ডিভিশনে যেতে পারতেছে না, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এরকম কিছু হচ্ছে না, ওই সেলের দ্বারা কোনো কাজ হচ্ছে না, কোনো ডিভিশন হচ্ছে না, তখন এই সেলকে কি বলবেন? ও বার্ধক্য স্টেজ চলে গেছে, ঠিক আছে। ঠিক তেমনি দেখেন যখন কার্সিনোজেন এক্সপোজার হয় ভাই, তখন ডিএনএ ড্যামেজ হয়। কার্সিনোজেন এক্সপোজার হলে আমাদের বডি ডিএনএ ড্যামেজ হয়, আর পার্মানেন্ট ড্যামেজ অফ দি ডিএনএ কে আমরা বলে থাকি হলো মিউটেশন, ঠিক আছে। মিউটেশন হলে কি হবে? সেলুলার এজিং হবে। 2 নাম্বার কলমটা বাকি থাক। আসেন 3 নম্বরে, ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে হলো ভাই সাম্যাবস্থা, ঠিক আছে। সেটা যদি ডিফেক্টিভ হয় প্রোটিনের, ঠিক আছে, এটা কিভাবে ডিফেক্টিভ হতে পারে? যেই পরিমাণ প্রোটিন ডিস্ট্রাকশন হচ্ছে আমার বডিতে আজকে 10টা প্রোটিন ডিস্ট্রাকশন হয়েছে, কালকে আমার বডিতে 4টা প্রোটিন সিনথেসিস হয়েছে, ভাই হোমিওস্টেসিস মেইনটেইন হবে? তখন কি হয়? এই দেখেন প্রোটিনের পরিমাণটা কমে যায়, আর আমার বডিতে কি থাকে? ড্যামেজ প্রোটিন পড়ে থাকে, কারণ 10টা ড্যামেজ হয়েছে, কালকে 10টা সিনথেসিস হওয়ার কথা বা 12টা সিনথেসিস হওয়ার কথা, কালকে সিনথেসিস হয়ে আছে 4টা, তাহলে প্রোটিন হোমিওস্টেসিস হবে ডিফেক্টিভ হবে, যার কারণে সেল ফাংশনটা আপনার কি হয়ে যাবে? কমে যাবে, সেলুলার এজিং হবে, ঠিক আছে। সমস্যা হচ্ছে আমাদের 2 নাম্বার রোটাতে। 2 নাম্বার রোটাতে কি লেখা? সেলুলার সেনেসেন্স, টেলোমিয়ার শর্টেনিং, ডিক্রিজ রেপ্লিকেশন, সেল লস। এইটা কি? আসেন এটা একটু আমরা দেখি, এটা কি। ঠিক আছে ভাই, এই দেখেন প্রতিটা সেলেই তো ভাই ক্রোমোজোম আছে। ধরেন এটা একটা সেলের ক্রোমোজোম, ক্রোমোজোমে আমরা শর্ট আর্মকে পি বলি, লং আর্মকে কিউ বলি, এটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার, আর টার্মিনাল এন্ডে কি থাকে ভাই? টেলোমিয়ার, ঠিক আছে। এই ক্রোমোজোমটা যে সেলে আছে, সেই সেলটা যখন একবার রেপ্লিকেটিভ সাইকেলে যাচ্ছে, তখন টেলোমিয়ারটা এন্ডের দিকে চলে আসছে, পরবর্তী রেপ্লিকেটিভ সাইকেলে যখন যাবে আবার এন্ডের দিকে, এরপরটাতে এখানে, এরপরটাতে এখানে, এভাবে করতে করতে ভাইয়া টেলোমিয়ারটা যখন প্রতিটা রেপ্লিকেটিভ সাইকেল বা সেল ডিভিশন যাচ্ছে, টেলোমিয়ার এন্ডের দিকে আসছে, যখন একদম টার্মিনাল এন্ডে চলে আসবে ভাইয়া, তখন ওর কি ভাইয়া আর এন্ডের দিকে আসার কোনো পসিবিলিটি আছে? আর এই যে এন্ডের দিকে আসতেছে, আপনার কি মনে হবে? টেলোমিয়ার শর্টেনিং হচ্ছে না লেন্থেনিং হচ্ছে? অবশ্যই শর্টেনিং হচ্ছে। তাহলে এই টেলোমিয়ার শর্ট হতে হতে যখন একদম টার্মিনাল এন্ডে চলে আসবে, তখন আপনার কি ফিক্সড? এই ক্রোমোজোমটা যে সেলে আছে, এই সেলটা আর পরবর্তী রেপ্লিকেটিভ সাইকেলে যেতে পারবে না ভাই। এই ক্রোমোজোমটা আর পরবর্তী রেপ্লিকেটিভ সাইকেলে যেতে পারবে না, ঠিক আছে। যার কারণে আপনার এই সেলটা আলটিমেটলি কি হয়? লস হয়ে যায়। এই কথাটাই লেখা আছে, দেখেন কি লেখা আছে? সেলুলার সেনেসেন্স, সেনেসেন্স মানে হলো বার্ধক্য। টেলোমিয়ার শর্টেনিং হতে হতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন সেলের রেপ্লিকেশনটা কমে যায় এবং আলটিমেটলি ওই সেলটা কি হয়ে যায় ভাই? লস হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? সেলুলার এজিং। এই জিনিসগুলো না হয় যদি এটা অপোজিট হয়, যেমন ডিএনএ ড্যামেজ না হয় যদি ডিএনএ রিপেয়ার হয়, প্রোটিন হোমিওস্টেসিস ডিফেক্টিভ না থাকে যদি প্রোটিন হোমিওস্টেসিস যদি মেইনটেইন হয়, তখন সেটা কি করবে? এজিংকে কি করবে ভাই? কাউন্টারেক্টিং করবে। এজিংকে কি করবে? কাউন্টারেক্টিং করবে, ঠিক আছে। আচ্ছা, এবং এজিংকে কাউন্টারেক্টিং করতে হলে মোস্ট ডমিনেন্ট ফ্যাক্টর কোনটা? মোস্ট ডমিনেন্ট ফ্যাক্টর নাম হলো ভাইয়া ক্যালোরি রেস্ট্রিকশন। ক্যালোরি রেস্ট্রিকশন যদি করেন, তাহলে 3টা পিঙ্ক কালার বক্স আপনার অটোমেটিক্যালি গ্রিন কালার বক্সে টার্ন হবে। তো আপনি পেজ নাম্বার 42 থেকে ফ্লোচার্টটা পড়বেন, পেজ নাম্বার 43 থেকে ভাইয়া ওই যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টের কথাগুলো আমি এতক্ষণ কথা বলছি, 4টা পয়েন্টগুলো ভাইয়া একবার রিডিং দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা সেলুলার অ্যাডাপ্টেশনে যাব। সেলুলার অ্যাডাপ্টেশনটা মেইনলি দাগায় দেওয়ার টপিক। আমরা পেজ নাম্বার 22 তে একটু কথা বলি। পেজ নাম্বার 22 তে ভাই আছে নেক্রোপ্টোসিস। নেক্রোপ্টোসিস থেকে এখন পর্যন্ত একটা কোশ্চেন এসেছে, সেটা নেক্রোপ্টোসিসের एग्जांपल। নেক্রোপ্টোসিস মিন্স
কোএক্সিস্টেন্স অফ নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস। এটা মরফোলজিক্যালি দেখতে গেলে এটা আপনার নেক্রোসিসের মতো, মেকানিজমটা যদি দেখতে চান অ্যাপোপ্টোসিসের মতো। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা ভাই 1 স্টার দিয়ে এক্সাম্পলটা, এটা মুখস্থের টপিক, এটা আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, আর অ্যাপোপ্টোসিসের সাথে আমরা জানি ইনফ্লামেশন থাকে না। অ্যাপোপ্টোসিসের সাথে যদি ইনফ্লামেশন কোএক্সিস্ট করে তখন আর সেটা অ্যাপোপ্টোসিস থাকে না, তখন সেটাকে আমরা বলি পাইরোপ্টোসিস। তখন সেটাকে আমরা কি বলি? পাইরোপ্টোসিস। ঠিক আছে, আচ্ছা পরের পেজে যাবে, পেজ নাম্বার 23 অটোফেগি। এটা নিয়ে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই, তো আমরা কি পড়বো? অটোফেগি দেখেন, রোল ইন হিউম্যান ডিজিজ, মানে অটোফেগি রিলেটেড কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো আমরা ভাইয়া 1 স্টার দিয়ে পড়বো। সেই এক্সাম্পল গুলো আমরা কি করবো ভাইয়া? 1 স্টার দিয়ে আমরা এক্সাম্পল গুলো পড়ে রাখবো। পেজ নাম্বার 24 ফ্যাটি লিভার, আমি প্রথমেই বলেছি এটা মেডিসিন ফ্যাকাল্টি একটা টপিক। ফ্যাটি লিভারের আমরা পেজ নাম্বার 24 যে কজগুলো আছে সেই কজগুলো পড়বো। পেজ নাম্বার 24 যে ফ্যাটি লিভার যে কজগুলো আছে, এই দেখেন ফ্যাটি লিভারের কজ 2019 ফ্যাটি লিভারের কজ আসছে, আর 2020 আর একটা কোশ্চেন আসছে মেডিসিনে, ওইটা তো ফ্যাটি লিভারে কি আসছে ভাই? কজ আসছে। ঠিক আছে, আচ্ছা পেজ নাম্বার 25 আছে, দেখেন কোলেস্ট্রল একুমুলেশন, এ বি সি ডি ই, শুধুমাত্র নামগুলো পড়বো, শুধুমাত্র নামগুলো পড়বো, এ বি সি ডি ই। দেখেন এই যে 2009 2008 একই কোশ্চেন আসছে, ইন্ট্রাসেলুলার একুমুলেশন অকারসিন, এই যে এ বি সি ডি ই পেজ নাম্বার 25 শুধুমাত্র নামগুলো আমরা পড়বো 1 স্টার দিয়ে। ঠিক আছে, শুধুমাত্র নাম, এখানে এটা মুখস্থের টপিক, এখানে বলার কিছু নাই, ফ্রিডিক্যাল হয়ে গেছে আমাদের, সবকিছু শেষ। এখন পেজ নাম্বার সেলুলার অ্যাডাপ্টেশনটা আমি দাগায় দেওয়ার পরে শীটটা আমি অ্যাজ এ হোল একটা আমি সামারি আপনাদের করে দিব। ঠিক আছে, আচ্ছা সেলুলার অ্যাডাপ্টেশনে দেখেন ভাই, আমি কেন বলি ভাইয়া এটা মুখস্থের টপিক, এর আগে আমি আপনাদের একটা কথা একটু বলে নিই। লাস্ট 3-4 বছর রেসিডেন্সি থেকে এই সেলুলার অ্যাডাপ্টেশন থেকে একটা কোশ্চেনই আসতেছে ভাই, একটা কোশ্চেন দেখেন, ওই একটা কোশ্চেন পারার জন্য আপনার শীট পড়ার দরকার নেই। ঠিক আছে, কোশ্চেনটা আমি দেখাই, এই কোশ্চেনটাই আসতেছে, এই একটা কোশ্চেনই আসতেছে ভাই, 20 বলেন 21 বলেন 22 বলেন, এই একটা কোশ্চেনই আসছে। সেলুলার অ্যাডাপ্টেশনের কম্পোনেন্ট কি কি? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, অ্যাট্রফি। ঠিক আছে, এই একটা কোশ্চেন অনেকবার আসছে ভাই, 4। ঠিক আছে, 4, আরো লাস্ট 3টা রেসিডেন্সি ধরে আরো 3 7বার এই একই কোশ্চেন আসছে। সেলুলার অ্যাডাপ্টেশন কি দেখেন শীটে কি আছে ভাই। প্রথমে আসেন, আপনারা তো আশা করি এই 4টা জিনিস সম্বন্ধে অবগত আছেন, যে হোয়াট ইজ অ্যাট্রফি, হোয়াট ইজ হাইপারট্রফি, হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া, হোয়াট ইজ মেটাপ্লাসিয়া। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, অ্যাট্রফিতে সাইজটা ডিক্রিজ হবে, হাইপারট্রফিতে সাইজটা ইনক্রিজ হবে, হাইপারপ্লাসিয়াতে নাম্বারটা ইনক্রিজ হবে, মেটাপ্লাসিয়াতে সবকিছুর অল্টারেশন হচ্ছে। এখন কেন আমি এটা দাগায় দেওয়ার জন্য রাখছি ভাই টপিকটা দেখেন, আবার এটি ইনফিনিটি স্টার টপিক। দেখেন পেজ নাম্বার 30 ভাই আছে হাইপারপ্লাসিয়া, ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোথায় হয়, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া কোথায় হয়, মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 31 আছে ভাই ফিজিওলজিক্যাল হাইপারট্রফি কোথায় হয়, প্যাথোলজিক্যাল হাইপারট্রফি কোথায় হয়, মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 32 তে আছে ভাই ফিজিওলজিক্যাল অ্যাট্রফি কোথায় হয়, প্যাথোলজিক্যাল অ্যাট্রফি কোথায় হয়, অ্যাট্রফির কিছু কমন কজ। ঠিক আছে, এটা পড়তে হবে ভাই। আরেকটা জিনিস ভাই, পেজ নাম্বার 33 একদম শেষের দিকে দেখবেন, একদম উপরে অ্যাট্রফি শেষের দিকে 2টা জিনিস লেখা আছে, যে ওল্ড এজে কোন কোন অর্গান অ্যাট্রফিতে যায়, স্টারভেশনে কোন কোন অর্গান অ্যাট্রফিতে যায়। স্মিথডির 2টা কোশ্চেন আমি আনসার এখানে লিখে রাখছি, একটু দেখে রাখবেন। আর মেটাপ্লাসিয়া থেকে 34 নাম্বার পেজে ভাই যেটা আছে, 34 নাম্বার পেজে যেটা আছে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার সাইট, কলামনার মেটাপ্লাসিয়ার সাইট, এটা পড়তে হবে ইনফিনিটি স্টার দিয়ে। ঠিক আছে ভাই, এই হলো অ্যাডাপ্টেশন থেকে কথাবার্তা। অ্যাডাপ্টেশন থেকে আমি ডিফারেন্স আমি আপনাদের লিখে দিব, যদিও ডিফারেন্সটা আপনার পেজ নাম্বার 32 উপরে আছে, হাইপারট্রফি হাইপারপ্লাসিয়ার ডিফারেন্স, তো আমি তারপরে আমি আপনাদেরকে একটু লিখে দিব আমার মতো করে, কারণ ভাই এখানে আসেই হলো ফিজিওলজিক্যাল হাইপারট্রফির কজ, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার কজ, এগুলো সবাই মুখস্থ করবেন। স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার সাইট, কলামনার মেটাপ্লাসিয়ার সাইট, এখানে তো আসলে বুঝানো এরকম কোনো স্কোপ নেই। ঠিক আছে, তো আমি যে আপনাদেরকে একটু ডিফারেন্সটা লিখে দিব সেটা হলো হাইপারপ্লাসিয়া আর হলো হাইপারট্রফি। আপনারা জানেন যে একটাতে হলো নাম্বার ইনক্রিজ হচ্ছে, একটাতে সাইজ ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট আমার মতো করে যদি একটু লিখে রাখতে পারেন তাহলে আপনাদের কিছু কিছু স্টেম আপনাদের কাছে সহজ হবে। আমি 4টা পয়েন্ট বলছি, বাকি পয়েন্টগুলো আপনারা ইয়েতে পাবেন, ওই পেজ নাম্বার 32 যে ডিফারেন্সটা আছে, বাকি পয়েন্টগুলো আপনি ওই জায়গা থেকে পড়বেন। এই 4টা পয়েন্ট একটু দেখবেন। সেল সাইজ হাইপারপ্লাসিয়াতে
এই যে সেল সাইজ, সেল নাম্বার, অর্গানেলি, অর্গান সাইজ। ঠিক আছে ভাইয়া? তো আপনার সেল নাম্বার, অর্গান সাইজ এই দুইটা জিনিস হাইপারপ্লাসিয়াতে বাড়বে, আর হাইপারট্রফিতে শুধুমাত্র সেল নাম্বারটা স্ট্যাটিক থাকে আর বাকি সবকিছুই বাড়ে ভাইয়া। ঠিক আছে? দেখেন আমি যদি একটা কোশ্চেন, যদি যেহেতু আপনারা ওই ইয়েগুলো সলভ করেন নাই, মানে ইয়েগুলো পড়েন নাই, অ্যাট্রফি, এই যে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি কোথায় হয়, ঠিক আছে? এখন ভাই আমি ওই প্যাথোলজিক্যাল অ্যাট্রফির আপনি কজ না পড়লে তো আমি আপনাদের এই কোশ্চেনটা সলভ করতে পারবো না। ঠিক আছে? এই যে মুখস্থের কোশ্চেন। হাইপারট্রফির আমি একটা কোশ্চেন আপনাদের দেখাই, একটা কোশ্চেন আমি দেখাই। ইনক্রিজ ইন দি নাম্বার অফ মাইটোসিস, মাইটোসিস মানে ভাই নাম্বার বাড়বে ভাই, নাম্বার, কিন্তু নাম্বার তো ভাই হাইপারপ্লাসিয়া হতে পারে, সুতরাং ফলস। ইনক্রিজ ইন দি বাল্ক অফ দি টিস্যু অর অর্গান, অর্গান সাইজ বাড়ে, ট্রু। নাম্বার অফ দি সেল, সেল নাম্বার বাড়ে না, সেটা হাইপারপ্লাসিয়া হতে পারে, ফলস। অ্যাবসলিউট ডিক্রিজ, হাইপারট্রফিতে ডিক্রিজ বলে কোনো টার্ম নাই, ফলস। ইনক্রিজ ইন ফাংশনাল ক্যাপাসিটি অফ অর্গান, ট্রু। ঠিক আছে? hypertrophy refers to increase in the size, true. Increase in the number, false. Increase in the size of affected organ, true. দেখছেন এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এই হলো ভাই। এখন আমি এজ এ হোল আপনাদের শীটটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের একটু দাগাই দিচ্ছি। ঠিক আছে? আসেন পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3 তে দেখবেন এই বক্সটা আছে, সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি। আমি এই বক্সটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি, এই বক্সটা আপনারা পেজ নাম্বার 3 তে পাবেন। এই যে রাইট সাইডে যে ইয়াটা আছে সেলুলার রেসপন্স, সেলুলার অ্যাডাপ্টেশন, ইনজুরি, এই নামগুলো শুধুমাত্র ট্রু দিবেন। সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি, এই যে নামগুলো ট্রু হবে, এই যে নামগুলা কি দিবেন ভাই? ট্রু দিবেন। যদি আসে সেলুলার রেসপন্স টুয়ার্ডস স্ট্রেস, যদি আসে সেলুলার রেসপন্স টুয়ার্ডস STRESS স্ট্রেস, তখন ভাইয়া শুধুমাত্র অ্যাডাপ্টেশনে 4টা ট্রু দিবেন, শুধুমাত্র অ্যাডাপ্টেশনে 4টা ট্রু দিবেন। আর যদি বলে সেলুলার রেসপন্স টুয়ার্ডস ইনজুরি, এই যে রাইট সাইডের কলামে যা আছে সব ট্রু দিবেন। ঠিক আছে? পেজ নাম্বার 4 থেকে এই পিক্টোগ্রামটা পড়বেন, পেজ নাম্বার 5 থেকে এই পিক্টোগ্রামটা পড়বেন। রিডিং পড়ার দরকার নাই, দেখেন রিডিং এ কি আছে, ডিপ্লেশন অফ এটিপি, ফেলিওর অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, সবকিছু আমি আপনাদের সাথে আলোচনা করেছি ভাই। পেজ নাম্বার 6 এ এই যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম একুমুলেশন হলে কি কি এনজাইম, এগুলো নিয়ে কথা বলছি। পেজ নাম্বার 7 এর নিচের যে পিকচারটা আছে, যখনই দেখবেন তখনই বুঝবেন যে ভাইয়া এগুলো নিয়ে আলোচনা করে ফেলছে ক্লাসে। ঠিক আছে? পেজ নাম্বার 8 এ দেখেন আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জেস অফ রিভার্সিবল সেল ইনজুরি, 4টা পয়েন্ট আছে ভাই, 4টা পয়েন্ট আছে। 2 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্টটা পড়বো, বাকি পয়েন্টগুলো অলরেডি পড়ে ফেলছি। 2 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা পড়া হয় নাই, সেটা একটু দেখবো। ঠিক আছে? রিপারফিউশন ইনজুরি সম্বন্ধে আলোচনা করা হয়ে গেছে আমাদের। আচ্ছা, 13 নম্বর পেজে এই জিনিসগুলো দাগায় দেওয়া হয়েছে আপনাদের। ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জ, এটা একটু ডাবল স্টার দিয়ে এটা একবার রিডিং দিবেন। ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জের পেজ নাম্বার 13 সবার নিচে ইলেকট্রন মাইক্রোস্কোপিক চেঞ্জ, প্রথম যে 3টা লাইন আছে, প্রথম 3টা লাইন আমরা 2টা স্টার দিয়ে এটা আমরা পড়ব। আচ্ছা, আর বাকি সবকিছু মোটামুটি আমার দাগায় দেওয়া হয়ে গেছে ভাইয়া। এই হলো ভাইয়া এই চ্যাপ্টার। আমি আবারও বলে দিই চ্যাপ্টারটা আপনারা কিভাবে পড়বেন। আপনারা ফার্স্টে পড়বেন ভাই নেক্রোসিস, দেন পড়বেন অ্যাপোপ্টোসিস, তারপর পড়বেন ফ্রি রেডিক্যাল, তারপর পড়বেন ক্যালসিফিকেশন, তারপর পড়বেন সেলুলার এজিং। এই 5টা টপিক পড়ার পরে আপনাদের 2টা বড় বড় টপিক বাকি থাকবে। আর ছোট টপিকগুলো আমি কথা বলতেছি না, নেক্রোপ্লোস, পাইরোপ্লোস, এগুলো বলতেছি না। তো প্রথমে বলছি নেক্রোসিস, তারপর বলছি অ্যাপোপ্টোসিস, তারপর বলছি ফ্রি রেডিক্যাল, তারপর বলছি ক্যালসিফিকেশন, তারপর বলছি এজিং। এই 5টা টপিক পড়ার পরে আপনার 2টা টপিক বাকি থাকবে, একটা হলো সেল ইনজুরি, রিভার্সিবল সেল ইনজুরি ওই পোরশনটা, আর অ্যাডাপ্টেশন। তারপর পড়বেন ওই যে সেলুলার ইনজুরি পোরশনটা, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল ইনজুরি, রিপারফিউশন ইনজুরি ওই জায়গাটা। সবার শেষে পড়বেন ভাইয়া অ্যাডাপ্টেশন, কারণ অ্যাডাপ্টেশন থেকে আপনার একটা কোশ্চেন আসবে মাস্ট, প্লাস এই জায়গাটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই হলো ভাই আপনাদের এই চ্যাপ্টার নিয়ে কথা। মুখস্থের যে জিনিসগুলো, যেমন ক্যালসিফিকেশন এক্সাম্পলগুলো মুখস্থ করতে হবে, বা অ্যাডাপ্টেশনের ওই সাইডগুলো মুখস্থ করতে হবে। এছাড়া আমি চেষ্টা করছি বাকি কোশ্চেনগুলো আমি আপনাদের আলোচনা করার। লাস্টটা খুললে মনে হয় না আপনারা কোনো কোশ্চেনে আপনারা সমস্যা বোধ করবেন। তারপরও যদি কোনো স্টেমে আপনারা যদি প্রবলেম ফেস করেন বা কনফিউশন যদি লাগে, আপনার কাছে মনে হচ্ছে ট্রু, আপনার এখানে দেওয়া আছে ফলস, বা আপনি স্টেমটাই বুঝতেছেন না, আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভাইয়া, আমি চেষ্টা করবো আপনাদের ওই জিনিসটা সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে? এখানে 22-এর কোশ্চেন আছে কিছু ভাই, দেখেন 22-এ কি এসেছে, অ্যান্টিঅক্সিডেন্টের এক্সাম্পল দেখেন জুলাই 21-22 এসেছে, আশা করি আপনারা পারবেন। আমি 9টা লিখে দিয়েছি। অ্যাপটোসের মরফোলজিক্যাল ফিচার্স 20 এসেছে, আপনারা পারবেন। লিকুইফেক্টিভ নেক্রোসিসের এক্সাম্পল এসেছে 21, এটাও আপনারা পারবেন। অ্যাডাপ্টেশন 22-এ তো আসতেছে অ্যাডাপ্টেশনের কম্পোনেন্ট, এটাও আপনারা পারবেন। সবার জন্য শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম।